প্রিয় পাঠক, দর্শক, শ্রোতা, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ ওয়েব পোর্টাল বার্তা24.com এর পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা। করোনাকালের গৃহবন্দিত্ব সঙ্গ নিরোধ জীবনে আজ অদ্ভুত এক মহামারীর ঘোর লাগা পৃথিবীতে আমরা বসে আছি। করোনাকালে বদলে যাওয়া পৃথিবীর অদ্ভুত এই মহামারীতে আমরা যুক্ত হয়েছি বার্তা24.com এর প্রাত্যহিক আয়োজন লাইভে। দেবকীর অষ্টম গর্ভের সন্তানের মতো 8 মাসের মাথায় আগস্টে এসে রাশিয়া ঘোষণা করেছে করোনা ভাইরাসের টিকা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তবে কি এসে গেল মারণঘাতী ভাইরাসের সমাধান? করোনাকাল কি শেষ হতে যাচ্ছে? আবার কি পৃথিবী চঞ্চল হতে যাচ্ছে, নাকি করোনার সাথে অনিবার্য সহাবস্থানে কাটাতে হবে আমাদের বাকি জীবনটুকু? সত্যি এক বিহ্বল পরিস্থিতিতে আমরা আজ মুখোমুখি হয়েছি। কারণ চলতি সপ্তাহের শুরুতে গোটা বিশ্বকে চমকে দিয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের ঘোষণা করেছে রুশ সরকার। মহাকাশে তাদের পাঠানো কৃত্রিম উপগ্রহের নামেই ভ্যাকসিনের নামকরণ করা হয়েছে স্পুটনিক ভি। অর্থাৎ আহ করোনা ক্রান্তির অবসানে এখন আমরা কি টিকার দিকে এসেছি। রুশ প্রেসিডেন্টের এই দাবিকে ঘিরে গোটা দুনিয়া জুড়ে হইচই শুরু হয়েছে, কারণ করোনা টিকা তৈরির দৌড়ে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত সহ বেশ কয়েকটি দেশ যুক্ত ছিল। রুশ প্রেসিডেন্টের দাবি যদি সত্যি হয়, শেষ মুহূর্তে মস্কোই তাহলে বাজিমাত করলো। তার বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 34 জন মারা গেছেন, আমরা দুঃখ প্রকাশ করছি। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে 2766 জন। এ নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা 3591 জন, আর মোট শনাক্তের সংখ্যা 2,71,881 জন। এই যখন বাংলাদেশ এর অবস্থা, পুতিনের টিকা আবিষ্কারের ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাশিয়া। সেই সঙ্গে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। আমেরিকা দাবি করছে ওই ভ্যাকসিনের এখনো ক্লিনিক্যাল ট্রায়ালই সম্পন্ন হয়নি। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে, পরীক্ষার দিকে না তাকিয়ে রাজনৈতিক এবং প্রচার উদ্দেশ্য পূরণের জন্য এই সাধারণ মানুষকে টিকা দেওয়ার দৌড়ে সামিল হয়েছে রাশিয়া। আগামী নভেম্বর-ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স। আজকের বার্তা নিউজে এটি ছিল সর্বশেষ খবর। পৃথিবী যখন কাঁপছে মহামারীতে, এক অদ্ভুত ঘোর লাগা স্থবির সমাজে আমরা যখন গৃহবন্দী সঙ্গ নিরোধ জীবনকে যাপন করছি, তখন রাশিয়ার এই চমক আমাদেরকে নিয়ে যাচ্ছে আজ থেকে 100 বছর আগের একটি ঘটনার দিকে। সভ্যতার বুকে প্রথম এক বিপরীতের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল রাশিয়া। হ্যাঁ, 1917 সালে রাশিয়ার বলশেভিক বা মেনশেভিক যাই বলি না কেন, কোনো নেতাই ঘুণাক্ষরে টের পায়নি কালক্রমে সোভিয়েত রাশিয়া নামক একটি দেশের জন্ম দিয়েছেন, যার নাম অক্টোবর বিপ্লব। বলা বাহুল্য, সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে, রাশিয়ায় ফিরে এসেছে পুঁজিবাদ। কিন্তু ইতিহাসের বুকে অমর হয়ে আছে দুটি শব্দ, রুশ বিপ্লব। পুশকিন, গোগল, টলস্টয়, দস্তয়েভস্কির বিগত যৌবনা রাশিয়া যে নতুন জমানা ঘোষণা করলো। পোস্ট করোনা নিউ নর্মাল লাইফের মুখে রাশিয়া কি সত্যি সভ্যতাকে বাঁচাতে পারবে? বিশ্বের 700 কোটি মানুষের কাছে কিভাবে পৌঁছাবে কোভিড প্রতিষেধক? হুট করে কি মহামারীর টিকা ঘোষণা করা ঠিক হয়েছে? করোনাকালে কেমন আছে ভারত, বাংলাদেশ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশ? এসব প্রশ্নতারিত জিজ্ঞাসা নিয়ে আজ বার্তা24.com হাজির হয়েছে আপনাদের সামনে। আমি রাজীব নন্দী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। বার্তা24.com এর শ্রদ্ধেয় সম্পাদক আলমগীর হোসেনের আমন্ত্রণে এবং নির্দেশনায় এই লাইভ অনুষ্ঠানের সঞ্চালনায় যুক্ত হয়েছি চট্টগ্রামে আমার বাসা থেকে। আপনারা জানেন যে করোনাকালে ওয়ার্ক ফ্রম হোমটা খুব জনপ্রিয়। তারই অংশ হিসেবে আমরা যুক্ত হয়েছি, আমাদের ঢাকা অফিস থেকে এই প্রোগ্রামটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর অতিথি হিসেবে আমরা পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের মহামারী গবেষক ডক্টর পর্ণালী ধর চৌধুরীকে। কলকাতার বিজ্ঞানী ডক্টর পর্ণালী দূর দ্রাঘিমায় বসে কাজ করছেন, লিখছেন, গবেষণা করছেন। ভাবতে অবাক লাগে, বিদ্যায়তনিক গবেষণার পাশাপাশি ফেসবুকে তুমুল সক্রিয় এই বিজ্ঞানী মাঝে মধ্যে লাইভে এসে আমাদেরকে বেশ আপডেট রাখেন। আমরা পেয়েছি তাকে। প্রিয় দর্শক, শ্রোতা, পাঠক, আমি যুক্ত করছি আমাদের অতিথিকে, ডক্টর পর্ণালী ধর চৌধুরী। শুভেচ্ছা, স্বাগতম, শুভরাত্রি বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমাদের এখান থেকে শুভ সকাল। রাজীব, কেমন আছেন? আমি ভালো আছি। আসলে ভালো আছি শব্দটা বেশ কঠিন এই মুহূর্তে, অদ্ভুত এই পৃথিবীতে। এই চলে যাচ্ছে সবকিছু মিলিয়ে। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে আমাদের ইউএস এর অবস্থা খুব একটা ভালো না, তো সেখান থেকে আমি করোনা ভাইরাসের অ্যাঙ্গেল থেকে বললাম আর কি। আর মোটামুটি চলছে আর কি আমাদের এখানেও। যাই হোক, আমি আপনার ইন্ট্রোডাকশনটা শুনলাম, আপনি বেশ বিপ্লবী সুরে অনেক কিছু বলে দিলেন। আমি জানি না সেই সুরে তাল মিলিয়ে বলতে পারবো কিনা। না, আপনি যদি আমার সুরে তাল মেলান তাহলে তার হলো না। আমরা চাইবো যে আপনার স্বাধীন সত্তা, স্বাধীন সুরের কথা আমরা শুনতে চাই। আমি সাংবাদিকতা সুলভ একটু উপস্থাপনা করার চেষ্টা করলাম। আমি জানি না এটা কেমন হলো লাইভে। আমি খুব
কম, এবং আমি একটা বার্তা 24 এর সকালের অনুষ্ঠান করি, এটি আমার প্রথম রাতের লাইভ। আজকে আমাদের প্রচুর দর্শক শ্রোতা পাঠকরা আছেন, আমি জানি না ঠিক কেমন হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা। রবীন্দ্রনাথ বলেছেন, সহজ করে কইতে আমায় কওজে, সহজ কথা যায় না বলা সহজে। করোনার নিয়ে জটিল সংবাদ, বিপুল সংবাদ, অতি তথ্য, মহামারীর মধ্যে, অতিমারীর মধ্যে বেশ মানে তথ্যের মহামারী চলছে। আপনি একদিন আমাদের প্রোগ্রামে বলেছেন যে ডাব্লিউএইচওর প্রধানের ভাষাকে উদ্ধৃত করে যে ইনফরমেশনের সাথে প্যান্ডেমিক যুক্ত হয়ে ইনফোডেমিক। একেবারে আড্ডায় আড্ডায় ঘন্টা দেড়েক আমরা বোঝার চেষ্টা করব আপনার মুখ থেকে করোনা কালকে। আর আমাদের এই অনুষ্ঠান চলাকালে আমরা সংক্ষিপ্ত পরিসরে যুক্ত হব আমাদের জাপানে গবেষণারত তরুণ বিজ্ঞানী নাদিম মাহমুদের সঙ্গে, যিনি বাংলাদেশের নওগাঁ সন্তান, বর্তমানে জাপান সরকারের মনবসু বৃত্তি নিয়ে ওসাকা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর শেষ করে তিনি পিএইচডি সমাপনীতে আছেন। নাদিম মাহমুদ পেশায় বিজ্ঞানী, হলো নেশায় পুরুষ একজন সাংবাদিক। তিনি জাপান থেকে বাংলাদেশকে আপডেট রাখছেন। তার কাছে আমরা জানতে চাইবো করোনাকালের সায়েন্স জার্নালিজম নিয়ে। প্রিয় পাঠক দর্শক শ্রোতা, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন, যারা এই প্রোগ্রামের নিচে স্ক্রল দেখছেন, পৃথিবীর যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা আমাদের এই অনুষ্ঠান চলাকালে প্রশ্ন করতে পারেন, অতিথির কাছে প্রশ্ন রাখতে পারেন, আমাদের প্রোগ্রাম নিয়ে মন্তব্য করতে পারেন, এবং আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমি চলে যাচ্ছি আমাদের একেবারে মূল প্রোগ্রামের দিকে। ডক্টর প্রণালী ধর চৌধুরী, আমরা আপনার সাথে আলোচনায় আসার আগে একবার এক ঝলক দেখে নিতে চাই যে বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের খবরগুলো কি। আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আপনি স্ক্রিনে থাকছেন আমাদের সাথে। ওকে। প্রিয় পাঠক দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন বার্তা24.com এর প্রাত্যহিক আয়োজন লাইভ অনুষ্ঠানটি। আজকে আমরা একটু দেখার চেষ্টা করি এই মুহূর্তে খবরগুলো কি, যে খবরগুলো নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশে আজকে প্রধান খবর, 3 কিশোরকে ঠান্ডা মাথায় খুন করে উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, তোমরাই আমাদের আপনজন। এই 3দের বললেন প্রধানমন্ত্রী। আগামীকাল বাংলাদেশের জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্বাধীনতা স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসের আগের দিন তিনি এই 3দের সাথে সময় কাটিয়ে এই আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন। করোনায় 24 ঘন্টায় 34 জনের মৃত্যু, শনাক্ত 2766 জন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয়ে জাতির কণ্ঠ আজ রুদ্ধ, বলেছেন বিরোধী দলীয় নেতা ফখরুল ইসলাম। যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে নিহতের ঘটনায় মামলা দায়ের, জার্মান গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফাহাদ। 15ই আগস্ট খালাদার ভুয়া জন্মদিন পালনে বিএনপির ক্ষমা চাওয়া উচিত। আর একটি খবর আছে আমাদের, সেটি হচ্ছে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে শিশু মৃত্যু। বিবিসি বাংলার দিকে যদি আমরা একটু চোখ রাখি, তাহলে দেখবো যশোরে 3 কিশোর খুন, কি ঘটেছিল কিশোর অপরাধী সংশোধন কেন্দ্রের মধ্যে। করোনা ভাইরাসের নতুন শনাক্ত 2766 জন, মৃত্যু আরো 34 জনের। মেজর সিনহা হত্যা ক্রসফায়ার টিকিয়ে রেখেছে সব সরকার, অভিযুক্ত অধিকাংশ বাহিনী। এবং করোনা নিয়ে তাদের বেশ কিছু আপডেট আছে। বাংলাদেশে বিশ্বের কোথায় কতজন মৃত শনাক্ত। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে বলছে, মিথ্যা বলার জন্য ট্রাম্পের কি অনুশোচনা হয়? গল্প গুজবের সাংবাদিকতা, ভুয়া খবর সমাজের পাশ বালিশ, এটি একটি ব্লগ। ভুয়া তথ্য কিভাবে, খবর বুঝবো কিভাবে? অনিশ্চিত পরিস্থিতি, উদ্বেগে গুজব ছোটে দ্রুত বেগে। বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠার আজকে প্রথম খবর, অভিযোগের স্তূপ, তবুও তিনি 11 বছর এমডি। সাবেক বিচারপতি এস কে সিনহার বিচার শুরু, সিনহার ল্যাপটপ হার্ড ডিস্ক কোথায় গেল? আজকে সমকালের প্রথম পৃষ্ঠায় করোনার কোনো খবর নেই, আছে দেশে 24 ঘন্টায় 44 জনের মৃত্যু, শনাক্ত 2617 জন। BDNews24.com বাংলাদেশের অন্যতম অনলাইন সংবাদ পোর্টাল, তারা বলছে বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে সংবাদ করছে, 5 খুনি এখনো অধরা, বাঙালির শোকের জাদুঘর। সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত, মহামারীতে কমছে সংঘাতে হতাহতের ঘটনা, গবেষণা বলছে। ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতে শেখ হাসিনার শোক। আনন্দবাজার পত্রিকা প্রথম খবর, অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ, এবার জানালেন নিজেই। স্থিতিশীল প্রণব মুখোপাধ্যায় সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানালেন ছেলে। করোনা আক্রান্ত কোজি ঝড়ের উদ্ধারকারীরা নিভৃত বাসে। করোনা চাহিদা তুঙ্গে, 2 কোভিড হাসপাতাল বসেছে অক্সিজেন প্ল্যান্ট। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গণমাধ্যমে বাংলাদেশের করোনার
খবরটি আছে। করোনা ক্রান্তির এই লকডাউনে আমরা যুক্ত হয়েছি বার্তার লাইভে। আজকে আমাদের সাথে অতিথি দর্শক যারা যুক্ত হয়েছেন অনেকেই প্রশ্ন করছেন, মন্তব্য করছেন, আহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথে গবেষক ডক্টর প্রণালীধর চৌধুরীর কাছে চলে যাচ্ছি। আর ডক্টর প্রণালীধর চৌধুরী, আপনি বাংলাদেশের গণমাধ্যমে কথা বলেছেন একাধিকবার, আপনি বাংলাদেশের গণমাধ্যমে লিখেছেন, আপনি কলকাতার বিজ্ঞানী, বেড়ে উঠেছেন বৈশ্বিক পরিবেশে, বাংলাদেশেও আপনি শিক্ষকতা করেছেন এবং বাংলাদেশ আপনার প্রিয় জায়গা। সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা একেবারেই সহজ করে জানতে চাই, আমি নিজেও সায়েন্সের মানুষ না, আমি খুব সহজ করেই সাংবাদিকতা সুলভ প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে। একেবারে স্লগ ওভার খেলবো আমরা। কিভাবে করোনা টিকা এলো, খুব সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা রাজীব, প্রশ্নটা যাওয়ার আগে একটু বলি যে আমি বাংলাদেশে শিক্ষকতা করিনি, মানে আমি যখন গবেষণা করতাম কানাডায় তখন আমার ফিল্ড ছিল ঢাকা, এবং আমি দীর্ঘ প্রায় 6 বছর কাজ করেছি ঢাকায় বিভিন্ন অঞ্চলে। তো শিক্ষকতা বলতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলাম, ইন দ্য সেন্স আমি টিচ করিনি। যাই হোক, তো আপনার প্রশ্নটা ফিরে আসি যে কিভাবে ভ্যাকসিন এলো। মানে আমরা শুরু করছি তো রাশিয়ার যে ভ্যাকসিনটা এসছে এখন বাজারে, তার আগে যদি বলতে হয় যে একদম প্রথম দিকে মার্চে যখন আমেরিকা ইন্ডিয়াতে লকডাউন শুরু হয়নি 16 মার্চ, কিন্তু প্রথম টিকা অ্যাপ্লাই করা হয়েছিল আমেরিকায়। তো তারপরে অনেক দিন তো হলো, মানে প্রায় 3-4 মাস কেটে গেছে। তাতে বেশ কিছু ক্যান্ডিডেট, ভ্যাকসিন ক্যান্ডিডেট WHO ডিক্লেয়ার করেছে, তারা বিভিন্ন ফেজে আছে, ক্লিনিক্যাল ফেজে। তো সর্বশেষ খবর যেটা, লাস্ট যে নিউজটা আর কি, জুলাই মাসের 31 তারিখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পাবলিশ করেছে, তাতে 6টা ক্যান্ডিডেটকে, ভ্যাকসিন ক্যান্ডিডেটকে ওরা ফেজ 3 ট্রায়ালে রেখেছে। এবং বাকি তো প্রায়, এখন এই নাম্বারটা একটু ভ্যারি করছে, কোথাও দেখা যাচ্ছে 143, কোথাও 140 এরকম ভ্যাকসিন ক্যান্ডিডেট রয়েছে আর কি ফেজ 1 ফেজ 2 তে আর কি। তো আশা করা যায় তার মধ্যে ফেজ 2 তে কিন্তু আমাদের ইয়েও রয়েছে, কি বলে, ভারত বায়োটেকও রয়েছে। তো এই আশা করা যাচ্ছে যে এই সবগুলোর নাম তো বলা সম্ভব না, আমার মনেও নেই, কিন্তু যেটা বলা সম্ভব যে করোনা ভ্যাকসিনের জন্য প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। দেয়ার আর লটস অফ টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি, মানে এগুলো এখন ডিসকাস করাটা হয়তো একটু বেশি মানে সাইন্টিফিক হয়ে যাবে। ধরুন যেমন জেনেটিক মেটেরিয়াল ভিত্তিক ডিএনএ আরএনএ ভ্যাকসিন হয়, প্রোটিন সাব ইউনিট হয়, নন রেপ্লিকেটিং ভ্যাকসিন হয়। তো এই সমস্ত টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে প্রি ক্লিনিক্যাল ফেজ শেষ করার পরে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 মিলিয়ে আর কি 143, and as I said ফেজ 3 তে 6টা রয়েছে। তো এই হলো সামগ্রিক চিত্র আর কি। তো কিভাবে এসেছে বলতে গেলে এরা আর কি ওই প্রি ক্লিনিক্যাল ফেজটা সাকসেসফুলি ক্লিয়ার করেছে, করে ক্লিনিক্যাল ফেজে আর কি ফেজ 1 ফেজ 2 ফেজ 3 তে রয়েছে আর কি। এখন এটার ডিটেলস আর আমরা না যাওয়াই ভালো আর কি এই মুহূর্তে। আপনি বিদ্যায়তনিক গবেষণার পাশাপাশি প্রচুর বেড়ান, ভ্রমণ করেন এবং আপনি লিখেন, ফেসবুকে খুব সক্রিয়। আপনার একটি পোস্ট নিয়ে আমি যদি আপনার সাথে কথা বলতে চাই, আপনি লিখেছেন করোনার টিকা হচ্ছে বিমান উড্ডয়নের পূর্ব মুহূর্তের মতো, যে মানে উড্ডয়নের অভিজ্ঞতা ছাড়াই আসলে বিমান উঠলো, এখন এটা ক্র্যাশ করতে পারে, উঠতেও পারে। আপনি যদি এইটি যদি একটু বলতেন। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা আমি গতকালকে হঠাৎ আমার মাথায় এসেছিল যখন বিভিন্ন রকম আলোচনা দেখে আমার মনে হলো যেটা যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা অনেকেই আমি দেখেছি আমার বন্ধুরা যারা হয়তো একদম সরাসরি এই লাইনে যুক্ত নেই, তারাও বলছে যে হয়তো ভ্যাকসিনটা যেহেতু রুশ প্রেসিডেন্ট আমাদের বড় মেয়ের উপরে অ্যাপ্লাই করেছেন, পুতিনের মেয়েও নিয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অলসো টুক দ্য ভ্যাকসিন। তো সেক্ষেত্রে আর কি অনেকেরই মানে এটা মনে হয়েছে, অসংখ্য মানুষের হয়তো এটা মনে হয়েছে যে এখানে কোনো একটা রাজনৈতিক বা আর্থ রাজনৈতিক ভূমিকা রয়েছে, বিভিন্ন ফার্মা কোম্পানিরও রয়েছে, যারা এইটাকে সাবোটেজ করার, বা এটা হয়তো ঠিকই হয়েছে ভ্যাকসিনটা এসে গেছে কিন্তু আমরা সেটাকে পাচ্ছি না, এটাকে কোনোভাবে চেপে দেওয়া হচ্ছে রাজনৈতিক পটভূমির অ্যাঙ্গেলে। কথাটা আমি আসলে বলতে চাই যে মানে অ্যাজ এ সায়েন্টিস্ট মানে এটা মানে পুরোপুরি সত্যি নয়। কেন? কারণ কি
আমি পুরো আমি পলিটিক্স বুঝি না, কিন্তু যতটুকু বলতে চাই সেটা সায়েন্টিফিক অ্যাঙ্গেলেই বলবো যে ভ্যাকসিনের যে 3টে ট্রায়াল এক্ষুনি কথা হচ্ছিল, তার মধ্যে থার্ড ফেজ, যেটা আমার মনে হয় অনেকেই এতদিনে জেনে গেছেন যে থার্ড ফেজটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ওই এফিক্যাসিটা দেখে। এটা একটা ইভ্যালুয়েশন স্টেজ, যেখানে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ইভেন লোকের উপরে প্রয়োগ করা হয়, বিভিন্ন শ্রেণীর, মানে তারা ধনী হতে পারে, গরিব হতে পারে, মানে তাদের কোনো পারসিস্টেন্ট রোগ থাকতে পারে বা কোনো অ্যাকিউট মানে ইনফেকশনও থাকতে পারে। তো অ্যাপ্লাই করে দেখা হয় যে কিরকম ভাবে ইনফেকশনটা আদৌ এটাকে প্রতিরোধ করা যাচ্ছে কিনা, ইনফেকশনটাকে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে কোনো সাইড এফেক্ট আছে কিনা। আমি সহজ করে বলতে গেলে এগুলোই আমার মাথায় প্রথম আসে। তো সেইটা করা হয়নি এখানে। এখন ফার্স্ট দুটো ফেজে দেখা হয় যে ইমিউনিটিটা ডেভেলপ করলো কিনা, আর সেইটা এরা করেছে, মানে রাশিয়া করেছে একটি অ্যাডিনোভাইরাস ভ্যাকসিন করেছে, ওরা নাম দিয়েছে GAM, গামালা ইনস্টিটিউট করেছে বলে GAM নাম দিয়েছে, GAM হাইফেন COV ফর করোনা ভাইরাস হাইফেন VAC ফর ভ্যাকসিন। তো গ্যাম কোভ ভ্যাক এটার নাম। তো এই ভ্যাকসিনটার ক্ষেত্রে সমস্যাটা আমরা যেটা সায়েন্টিফিক কমিউনিটি থেকে কনসার্ন প্রকাশ করেছি সেটা হলো যে ফেজ 3 ট্রায়ালটা এখন এরা শুরু করছে, হ্যাঁ, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ব্রাজিল, মেক্সিকোতে, কিন্তু তার আগে লাইসেন্সটা নিয়ে নিয়েছে, যেটা কিনা এটার পরে হওয়া উচিত ছিল। দিদি, আমি আপনাকে একটা যদি নিউজের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি, মে মাসে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি আনন্দবাজার পত্রিকাতে, 6ই মে বলা হচ্ছে এবার করোনার টিকা আবিষ্কার, ইতালির বিজ্ঞানীদের দাবি ঘিরে আশার আলো। মে মাসে আমরা যে পৃথিবীতে বসবাস করেছিলাম সেখানে বলা হচ্ছে ইতালির বিজ্ঞানীদের দাবি ঘিরে আশার আলো। আমরা জানি যে আপনি যেখানে বসে কাজ করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র করোনা টিকা দৌড়ে আছে, এবং ভারত, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, গত মাসেই আপনাদের রাষ্ট্র প্রধানের মুখ থেকে আমরা একটা আশার বাণী শুনেছিলাম যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা একটি সুখবর নিয়ে আসতে পারি। সারা পৃথিবী জুড়ে আসলে আমাদের অপেক্ষা, কবে এই স্থবিরতা মুক্ত হব, কবে আমাদের স্বাভাবিক জীবন আসবে, কবে আমরা আবার সেই এয়ারপোর্ট সচল হবে, কবে আমাদের পাসপোর্ট নিয়ে আবার ছুটতে পারবো, কবে সেই আমাদের ব্যস্ত জীবন ফিরে আসবে। আবার বিজ্ঞানীরা বলছেন আমরা চাইলেও আর নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে যেতে পারবো না। পোস্ট করোনা নিউ নর্মাল লাইফে সবাইকে স্বাগতম, এরকম একটি কথা বলা হচ্ছে। সভ্যতার বুকে এই অদ্ভুত একটি সময় আমরা কখনোই কাটাইনি, যে সময়টাতে একটা শত্রুকে দেখা যাচ্ছে না, এই অদৃশ্য শত্রুর সাথে আমাদের যুদ্ধ চলছে। আমরা প্রত্যেকেই লজ্জা পাওয়ার মতো করে আসলে মুখ ঢেকে চলছি, মাস্ক পরে চলছি, এবং প্রত্যেকেই সঙ্গ নিরোধ যাপন করছি ঘরের মধ্যে। এইরকম একটি সময়ে সারা পৃথিবীতেই করোনা টিকা হয়ে উঠেছে প্রধান আলোচনার বিষয়। আজকে হয়তো রাশিয়া করোনার টিকা এনেছে বাজারে, বা তাদের একটা ট্রায়াল পর্যায়ে রয়েছে, কিন্তু এই যে বলা হচ্ছে মে মাসে বলা হলো যে ইতালির খবর, কিংবা আমরা আরো অনেক দেশের খবর জানি, আপনি কি একবার বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই টিকার দৌড়ে কতটুকু আছে? এবং সাথে একটি সম্পূরক প্রশ্ন রইলো আপনার কাছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনীরা বা বিল গেটস, বা ধরেন এই যে যাদের প্রচুর পয়সা, আমি খুব সংক্ষেপে খুব সহজবোধ্য ভাষায় বলছি আপনাকে, প্রচুর পয়সা যাদের, যারা করোনাকালে পৃথিবীকে করোনাহীন করতে চান, তারা কি খুব সহজেই করোনার টিকা কি সহজলভ্য করবে পৃথিবীবাসীর জন্য? আচ্ছা, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এখন নিউজ বলতে 3টে ভ্যাকসিনের নিউজ আছে। একটা হলো মডার্না, যেটা আমি বলছিলাম আপনাকে যে মার্চ মাসে প্রথম একটা হিউম্যান ট্রায়ালে একজন স্বেচ্ছাসেবী এখানে নিয়েছিলেন 16 মার্চ। তো মডার্না ফেজ 3 ট্রায়ালে ঢুকেছে জুলাই 27-এ। আর এছাড়া রয়েছে নোভাভ্যাক্স। নোভাভ্যাক্স এখানকার মেরিল্যান্ডেরই, আমি যেখানে থাকি সেখানেরই একটা কোম্পানি আর কি। তো ফেজ 3 ট্রায়ালে এরা মোটামুটি আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমি অ্যান্টনি ফাউচির কোটটা করব, মানে যিনি প্রচুর করোনা নিয়ে অ্যাক্টিভ এবং এখানকারও স্পোক্স পার্সন, হোয়াইট হাউস থেকেও করোনা আপডেট দিতেন প্রথম দিকে। তো ওনার যে কোটেশন সেটা হলো যে যদি সব ঠিকঠাক চলে তাহলে এই বছরের শেষে, মানে 2020 শেষে বা 2021 প্রথমে আশা করা যাচ্ছে মডার্নার mRNA ভ্যাকসিনটা লাইসেন্স পাবে। তো দেখা যাক এখন সেটা কোন পর্যায়ে দাঁড়ায়। ফেজ 3 ট্রায়ালে আছে, আশা করা যাচ্ছে যে ফলাফল আমরা জানি না, আশা করতে পারি যে হয়তো ইট উইল গিভ আস সাম পজিটিভ রেজাল্টস। দেয়ার রেজাল্ট লাইক ফেজ 1 ফেজ 2 ওয়াজ ভেরি গুড।
তো সাম ক্রিটিসিজম দেয়ার, বাট আমি ইমিউনোলজির অ্যাঙ্গেল থেকে যেহেতু বলবো না, পাবলিক হেলথের অ্যাঙ্গেল থেকে আমি হ্যাপি যে এটা ফেজ 3 ট্রায়ালে বেশ 30,000 লোকের উপরে প্রয়োগ করা হচ্ছে, তাতে সেফটি ইস্যুটা দেখা হবে। আর আপনার পরের প্রশ্নটা ছিল যেটা, সেটা হচ্ছে আরেকবার একটু মনে করিয়ে দিন, আমি ভুলে গেলাম। ওকে দিদি, আমি বলতে চেয়েছি যে বাংলাদেশে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে অনেক শিল্পপতিরা করোনায় মারা গিয়েছেন। আপনি নিয়েছিলেন, তো আমি যেটুকু বলি বাংলাদেশে এই যে করোনার পর আমরা কি মনে রাখবো যে করোনায় আমরা কি ভয়াবহ দিন কাটিয়েছিলাম? তো এই যে পৃথিবী বড় বড় ব্যবসায়ীরা কি করবেন এরকম? আপনার কি মনে হয় টিকা কেমনি সহজলভ্য হবে? দেখুন, হ্যাঁ, টিকা তো এখন তো অলরেডি লোকজন দাবি জানাচ্ছেন, এবং আমার মনে হয় দাবিটা যুক্তিসঙ্গত, যে যাতে বিনা পয়সায় পাওয়া যায়, হেলথ ফর অল। ভারতবর্ষে, বাংলাদেশে মানে আমাদের যে আর্থসামাজিক অবস্থাটা, সেই কথা মাথায় রেখে দাবিটা খুবই যুক্তিযুক্ত। আমার কাছে যতটুকু খবর আছে যে ভারত বায়োটেক কি করবেন, তারা একটা নন প্রফিট কোম্পানি, সেটা এখনো জানি না, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন, সেটা যেহেতু ফেজ 3-তে এখন আছে, এবং আশা করা যায় তারা মোটামুটি এই বছরের শেষে, যেহেতু তারা সব থেকে বেশি এগিয়ে আছে, তারা একটা রেজাল্ট পাবলিশ করবে। যদি সব ঠিক থাকে, তাহলে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওদের সঙ্গে চুক্তি করেছে যে 2021-এর মাঝামাঝি বা যখনই এটা বাজারে আসবে, ইন্ডিয়া পাবে। এবং বিল গেটসেরও গ্যাভি ইনস্টিটিউট, যেটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন, ওরা আর কি চুক্তিতে সামিল হয়েছে। সেখানে সর্বশেষ খবর আর কি গত সপ্তাহে বোধহয়, যে বিল গেটস বলেছেন যে যদি সব ঠিক থাকে, হি উইল সাপোর্ট ইট, অ্যান্ড ইন দ্যাট কেস ইন্ডিয়াতে এটার দাম হবে 225 টাকা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার অনুযায়ী মার্কিন ডলারে $3 মতো। আমার মনে হয় 225 টাকাটা মোটামুটি মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে। এরপরে ফ্রি করতে গেলে কি কি করণীয়, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পারি আর কি। তবে দিদি, আমাদের একজন পাঠক প্রশ্ন করেছেন, সোমনাথ রায় চৌধুরী, at New Zealand also again reappears after 100 days. Any comments? Pranali is a bold speaker. Yes, I also agree with you. Thank you, Somnath Rai Chaudhuri. Maybe you are from India. I am really happy to have your comments. Pranali di, যদি একটু উত্তর দিতেন, বোধহয় বাংলায়, উনি বাংলা বুঝতে পারেন, যদি ইংরেজিতে কমেন্ট করেন। মানে হ্যাঁ, আমি দেখতে পেয়েছি আসলে, মানে হ্যাঁ, নিউজিল্যান্ডে 102 দিন পরে আবার করোনা রিঅ্যাপিয়ার করেছে। তবে আমার কমেন্ট যাবে ওই দিকেই, যেহেতু আমরা একটু আশার কথা বলি, এত নাম্বার, এত মানে রাজীব, সত্যি কথা বলতে গেলে নাম্বার মনে হয় লোকেরা রেজিস্টার করছে না, মানে শূন্যের তো কোনো ভ্যালু নেই, এরপরে আর শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যর আর কোনো ইয়ে থাকে না। এবং আপনি একজন বিজ্ঞানী, আমি যোগাযোগ এবং সাংবাদিকতা নিয়ে কাজ করি, আমার ধারণাটাকে আমি যদি একটু সমবায় করি আপনার সাথে, আমার কাছে কিন্তু এখন আর বিশেষ কোনো আবেদন রাখছে না করোনার মৃত্যুর সংখ্যাটা বা গ্রাফ কিংবা এই সংখ্যাগুলো, কিন্তু পেশাগত জীবনে আমি কাজ করতে গিয়ে হয়তো এই সংখ্যাগুলোকে আপডেট করতে হচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সংবাদের সাথে আমাদের সহাবস্থান হয়ে গেছে করোনার পাশাপাশি। আপনি কি একমত? সংবাদের সঙ্গে সহাবস্থান তো সারা জীবন ধরেই করতে হয়, সংবাদ ছাড়া তো জীবন চলে না। কিন্তু হ্যাঁ, এখন এই সংবাদগুলো যখন একটু ভীতি বা পিপল গেটস আপসেট, সেই পার্টটা আমার মনে হয় অনেকটা মানুষ অ্যাডজাস্ট করেছে। আমি ওনার উত্তরটা একটু দিয়ে নিই, সেটা হলো যে নিউজিল্যান্ড অনেকটা, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার বা নিউজিল্যান্ডের আগের যেভাবে ওরা করোনা হ্যান্ডেল করেছে, সো দে মেড দ্য হোল কান্ট্রি অ্যাজ কাইন্ড অফ ল্যাবরেটরি সেটিংস। ওটা ওদের পক্ষে সম্ভব, নিউজিল্যান্ডের জনসংখ্যা বা নিউজিল্যান্ডের ভৌগোলিক যে অবস্থান। তো এইটা আমার কাছে খুব একটা, এদের যে রিঅ্যাপিয়ার করেছে না করোনাটা, আমার কাছে খুব একটা চিন্তার বিষয় নয়। আই থিঙ্ক দে উইল কাম আপ ভেরি সুন, মানে আর 2 সপ্তাহের মধ্যেই হয়তো ওরা কন্ট্রোল করে নেবে সিচুয়েশনটা। এটাই আমার আর কি বক্তব্য। আর এইটি কি বিজ্ঞান ভিত্তিক কোন ধরনের তথ্য থেকে আপনি বলছেন, নাকি আপনার একটা প্রত্যাশার জায়গা থেকে বলছেন? ও আচ্ছা, হ্যাঁ, এটা দুটোই অ্যাকচুয়ালি, আনসারটা হচ্ছে দুটোই। কারণ যদি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে বলতে হয়, তাহলে রাজীব আমাদের কাছে ইনফরমেশন আছে, রাইট, যে নিউজিল্যান্ড কিভাবে এটাকে কন্ট্রোল করেছিল, অ্যান্ড লাইক দ্য নিউজিল্যান্ড প্রেসিডেন্ট হু ইজ অলসো আ রেসপেক্টেড উইমেন, লাইক উই অল প্রেজড হার। তো সেটা তো সত্যি। আর তার সঙ্গে প্রত্যাশা, মানে হ্যাঁ, প্রতিদিনের আশা হচ্ছে যে হ্যাঁ, আমরা সবাই যেন সুস্থ হয়ে উঠি, সেটাও একটা রয়েছে। কারণ যেহেতু মানে আগের এক্সপিরিয়েন্স বলেছে যে নিউজিল্যান্ড হ্যান্ডেল ইট ভেরি নাইসলি, তো ডেফিনেটলি 102 দিন পরে তো বেশি। না, কিন্তু আমি শুরুতেই বলেছি আমি স্লগ ওভার খেলবো আপনার সাথে, সুতরাং আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি একজন বিজ্ঞানী, আপনি বিশ্বাস করেন আপনি যুক্তিতে চলবেন, সুতরাং আপনার একটা বিশ্বাসের জায়গা আছে, যে আপনার বিশ্বাসের জায়গা হচ্ছে পৃথিবী করোনা মুক্ত হবে, পৃথিবী করোনা মুক্ত হোক, এবং পৃথিবী এই অদ্ভুত ঘোর লাগা মহামারী মুক্ত হোক, এটা আপনার বিশ্বাসের জায়গা। কিন্তু যুক্তি কি বলছে যে যেমন ধরুন
যেমন আমি, তাহলে আমি যদি প্রশ্ন করি আপনাকে যে আপনার দেশের কেরালা সবার আগে করোনা আক্রান্ত হয়েছে, সবার আগে করোনা মুক্ত হয়েছে, কিন্তু সেই কেরালাকে নিয়ে আমরা উচ্ছ্বসিত ছিলাম, আমরা কেরালা মডেল বলেছিলাম, আমরা বলেছি কেরালা ভূমির পথ ধরো, বাংলাকে করোনা মুক্ত করো, কিন্তু সেই কেরালা আবার ইউটার্নে ফিরছে, সেই কেরালায় আবার করোনা ভাইরাস দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের ব্যাপারে আপনি পজিটিভ, কিন্তু পৃথিবী কি আসলেই করোনা মুক্ত হবে? আচ্ছা, তুমি শুরু করলে আমাকে, হ্যাঁ, খুব সুন্দর ভাবে যে মানে যুক্তিটা কোথায়, যুক্তিটা তো আমি বলেই দিলাম প্রথমে, বৈজ্ঞানিক যুক্তি বা বৈজ্ঞানিক যে এভিডেন্স, সেটা তো নিউজিল্যান্ডের ক্ষেত্রে সত্যি, মানে দে শোড ইট, তো সেখান থেকে আমি বলেছি। আর আশাটা তো অবশ্যই রাখতে হয় সবার ক্ষেত্রে সেইখান থেকে। কিন্তু হ্যাঁ, কেরালার একটা মানে যেটা আমরা প্রথম যখন লাইভ করছিলাম এটা নিয়ে খুব আলোচনা করছিলাম, এখন আবার কেরালায় যে রিঅ্যাপিয়ারেন্সটা হচ্ছে না, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে রাজীব, যে ইন্ডিয়ার যে আমাদের জেলা ভিত্তিক যে ভাগগুলো, মানচিত্র তো খুব ডাইলুট, মানে এটা শুধু রেখা ছাড়া কিছু না। তো এখানে ওরকম ভাবে কেরালাকে ডিফাইন করে দিয়ে কেরালায় আবার রিঅ্যাপিয়ার করেছে, সমগ্র ভারতেই রিঅ্যাপিয়ার মানে সংখ্যাটা বেড়েছে, সেই জন্য কেরালায় রিঅ্যাপিয়ার করেছে। কারণ ওরম ভাবে তো কেরালা অ্যাজ এ স্টেট তো আইসোলেট হয়ে যেতে পারে না ইন্ডিয়া থেকে। তো এখানে ট্রান্সপোর্টের রোল আছে, এখানে বিভিন্ন মানে যারা সংক্রমণ হয়েছেন অ্যাসিমটোমেটিক সিমটোমেটিক পেশেন্টদের রোল আছে, অনেক রকম বিহেভিয়ারাল পার্ট আছে, কতটা মাস্ক পরা হচ্ছে না হচ্ছে, জনঘনত্বের একটা রোল আছে। তো এরম ভাবে দেখতে গেলে কিন্তু মানে কেরালা প্রথম আক্রান্ত হলো, তারপরে তারা যে নজিরটা সৃষ্টি করেছিল সেটা ভারতের নেওয়া উচিত, রাদার দেন আমার মনে হয় এভাবে বলা যে কেরালা আবার আক্রান্ত হয়ে গেল, কেন হলো। তাহলে সমগ্র ভারতের কেরালার মডেলটাকে আর কি জুম আউট করে একটা স্ট্রাকচারালি নিলে হয়তো এটা আমরা বলতে পারি যে ওয়্যার ইট ওয়েন্ট রং, ওয়্যার ইট ওয়েন্ট রাইট। তো এটাই আমি বলবো, মানে স্বল্প সময় আর কি এটাই। তারপরে বিস্তারিত অনেক স্ট্রাকচারাল, সোশিও স্ট্রাকচারাল এন্ড অল আদার্স থিংস উই ক্যান ডিসকাস আর কি। একটি প্রশ্ন এসেছে, নিলয় দত্ত আপনাকে প্রশ্ন করেছেন, আপনাকে যত দেখছি, যত শুনছি, মুগ্ধ হচ্ছি, তত অভিভূত হচ্ছি, তত ভরসা পাচ্ছি, আপনি অনন্যা। এটি ডেফিনেটলি আপনার কাজের স্বীকৃতি, এবং আমরা মনে করি বাংলা বার্তা নিউজ 24.com এর পাঠক দর্শক শ্রোতারাও অনেক বেশি ইতিবাচক। আমরা প্রত্যেকেই আসলে ঘোরলাগা মহামারী থেকে মুক্তি চাই, তার পাশাপাশি আমরা কিছু ভালো খবরও শুনতে চাই। আপনি নিশ্চয়ই পাঠকের মন জয় করেছেন, আপনার বক্তব্য নিশ্চয়ই ভালো লেগেছে। প্রিয় পাঠক নিলয় দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রণালী দিয়ে আপনার কাছে জানতে চাই, এই যে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা, এটা কিন্তু সবার থাকে না। আপনি বিজ্ঞান নিয়ে কাজ করছেন, আপনি গবেষণা করছেন, আপনি ফেসবুকে প্রচুর সক্রিয়, আপনি প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দিচ্ছেন, আপনি নিজে ব্যক্তিগতভাবে লাইভে আসছেন, পশ্চিমবঙ্গের G24 আসছেন, আনন্দবাজার পত্রিকায় লিখেছেন, বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় লিখেছেন, একেবারে সব্যসাচীর মতো দুহাতে কাজ করছেন। এই মুগ্ধতা ছড়ানোর পিছনে কৌশলটা কি? আপনি কিভাবে এই কাজগুলো করছেন? হয়তো একেবারেই ব্যক্তিগত আলাপ হয়ে যাবে, কিন্তু 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 এইটি আমাদের পাঠক দর্শকের জিজ্ঞাসা। না না, এটার উত্তর তো ওরকম ভাবে দেওয়ার মতো জায়গায় আমি নেই, একেবারেই নেই। আর আমি একটা কথা শুধু রাজীব এখানে বলতে চাই যে আমার মনে হয় যে একটা কিরকম একটা, আমরা যখন যারা এরকম একটা পজিশন থেকে কাজ করি, বা যারাই যতটুকুই সবাই কাজ করে, আসলে এরকম কিছু নয় যে যে যার জায়গায় নিজের মতো করে কাজ করে। প্রশ্নটা আমার যেটা মনে হয় যে একজন কালকে লিখেছিলেন যে আমি খুব সাধারণ, আমি এই অ্যাঙ্গেলে একটু বলতে চাই, আমার কথা না বলে, যে সাধারণ শব্দটায় আমার একটু আপত্তি আছে। আপনি সাংবাদিকতায় আছেন, আপনাদের ওয়ার্ড নিয়ে অনেক বেশি সেন্সিটিভ ইস্যু থাকে, কোন শব্দ ব্যবহার করবেন। কারণ আমার মনে হয় আমরা কোথাও একটা গুলিয়ে ফেলি যে সাধারণ অসাধারণ এই ব্যাপারগুলো, আর সাধারণ শব্দটার মধ্যে একটু স্টিগমাও আছে। পড়াশোনায় সাধারণ মানে কি ভালো না, এটা ঠিক না, মানে সাধারণকে আমরা একটু নিচু চোখে দেখি, ভালো ভার্সেস সাধারণ। আমার মনে হয় সাধারণ শব্দটা না, এই যে আমরা যখন আমি বিভিন্ন লাইভে শুনি সাধারণ মানুষ, এই শব্দটা আমার একটু আপত্তি আছে। আমার মনে হয় অসংখ্য মানুষ বা জনগণ বলা ভালো, সাধারণ বলাটাই আমার ভীষণ আপত্তি। সেই জন্য কারণ সাধারণ বলা মানেই হচ্ছে বাইনারি অপশনে একটি অসাধারণের প্রশ্ন চলে আসে। কারণ আমি চাই বা না চাই যে একটি অসাধারণত্বের জায়গা চলে আসছে। আমি একটা শ্রেণী, বিশেষত শিল্পী টিল্পীতে আমি খুব শুনি সাধারণ মানুষ। কিসের সাধারণ মানুষ? মানে বলুন অসংখ্য মানুষ, মানে আপনি আপনার কাজটা করছেন, বা আপনি আমাকে, বা আমরা বলতে পারি গণমানুষ, গণমানুষ, জনগণ। আপনাদের বাংলাদেশে যেভাবে মানে কমিউনিকেশনটা তো বিভিন্ন দেশ ভিত্তিক, কালচারালি অলসো ড্রিভেন, স্থান কাল পাত্র দ্বারা। তো ওই সাধারণ শব্দটা অর্ডিনারি কমন পিপলে আমার আপত্তি আছে। তো আমি উত্তরটা এভাবেই দেবো যে আমার কাজটা আমি করছি যেটুকু করতে ভাল লাগছে, বাকিটা। প্রলয় শঙ্কর ধর একটি কমেন্ট করেছেন, প্রণালী আপনি ব্যক্তিগতভাবে কোন রিসার্চের উপর বেশি আশাবাদী? রাশিয়ার ভ্যাকসিন সম্পর্কে আপনার মতামত তো কালকেই দেখলাম।
আচ্ছা, আমার মনে হয় উনি প্রশ্নটা কি ভ্যাকসিন রিলেটেড রিসার্চের কথাই বলেছেন। তো ভালো লাগলো শুনে যে উনি দেখেছেন কালকে মানে আমি বোধহয় পরশুও করেছি। আর যাই হোক, তো আমার কাছে ব্যক্তিগতভাবে ভ্যাকসিন অ্যাঙ্গেলে মনে হয় যে যে 6টা ক্যান্ডিডেটের নাম WHO করেছে তার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রাজেনেকা, যেটার ভ্যাকসিনের নাম AZD1222, মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্নার যে ভ্যাকসিন mRNA 1273, এই দুটো ভ্যাকসিন পাশাপাশি যারা আছে এটা তারা সব ফেজ 3 ট্রায়ালে আছে। এদের মধ্যেই আর কি আমি আশাবাদী। কোনো ব্যক্তিগত দেশভিত্তিক আমি আশাবাদী নই। সেটা যেহেতু রাশিয়া ফেজ 3 করেনি সেই জন্য আমাদের একটা কনসার্ন আছে। পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকেও আমার একটা কনসার্ন আছে যে যেহেতু এটা মাস পপুলেশন বা আমরা পপুলেশন হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে কাজ করি, তো সেই জন্য আমরা সংখ্যাটার উপরে জোর দিই যে কত জনের উপরে প্রয়োগ করা হলো, কত জনের উপরে সেফটি দেখালো। তো নাম্বারটা রাশিয়ান ভ্যাকসিনে মাত্র 38, তো সেই জন্য ওটা আসে না। এই এখানে যেগুলো দেখা যাচ্ছে যে অক্সফোর্ডের ক্ষেত্রে বা মডার্নার ক্ষেত্রে এটা 10,000 30,000 এরকম জনসংখ্যার উপরে করছে, যেটা কিনা স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং অলসো ভেরি গিভস আস কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডেটা। তো ওই রকম আর কি, আমি পার্টিকুলারলি কোনো কিছুর উপরে ওরকম ভাবে আশা এই মুহূর্তে রাখতে পারছি না, যেভাবে রেজাল্ট আসবে সেভাবেই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় পাঠক, দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বার্তা 24 এর লাইভ অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানটির নাম দিয়েছি আমরা করোনা ভ্যাকসিন কি রুশ বিপ্লব। আমাদের মন্তব্যের ঘরে আরো একজন অধ্যাপক মন্তব্য করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবি। হুসাইন কবি স্যার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ধারণা আপনি মন্তব্য করেছেন না, শুধু আপনি দেখছেন আমাদেরকে। আমি খুব খুশি হয়েছি স্যার আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনি আরো প্রশ্ন করতে পারেন বা আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে। অশোক আকাশ সরকার উনি প্রশ্ন করেছেন প্রণালী আপনাকে যে অল ইন্ডিয়া 2 ইয়ার্স লকডাউন করা হোক, করোনা চায়না ব্যাক করবে গ্যারান্টি। মানে উনি গ্যারান্টি চাচ্ছেন, কিন্তু এখানে একটি শব্দগত বিভ্রান্তি আছে। চায়না বলতে কি উনি কি চীনকে বুঝিয়েছেন নাকি উনার ব্যক্তিগত চাওয়াকে বুঝিয়েছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ উনি বাংলা এবং ইংরেজি মিশিয়ে লিখেছেন। আমি ধরে নিচ্ছি যে কি উনি চাচ্ছেন না যে করোনার ব্যাক ব্যাক করুক। আরো উনি উনি চাচ্ছেন যে কমপক্ষে 2 বছরের লকডাউন থাকুক। এইটি এটি নিশ্চয়ই উনার একটি একটা ভাবাবেগের বিষয়, হয়তো নিশ্চয়ই উনি খুব উদ্বেগ এবং উৎকণ্ঠায় আছেন। প্রণালী দি, আপনার কি মনে হয় আর কতদিন লকডাউন থাকা দরকার সমাজে, বা বিশেষ দেখুন, করে আপনার আপনার লকডাউনে পশ্চিমবঙ্গের কথা আপনি বলুন, তার পাশাপাশি আপনি বাংলাদেশকেও যুক্ত করতে পারেন, কারণ আপনি আপনি বাংলাদেশের ব্যাপারেও যথেষ্ট আপডেটেড। হুম এই এখন ব্যাপারটা হচ্ছে যে লকডাউনটা একটু আমাদের দেশে কি হয়েছিল যে যখন ওরা শুরু করলো একটু সময়টা একটুখানি ভ্রান্ত ছিল বলে আমার মনে হয়। মানে করাটা ভ্রান্ত ছিল না, করার পরে যে জিনিসগুলো হলো যে সবাই প্রাথমিকভাবে বুঝতে পারেননি নিয়মগুলো ঠিক মতো আর কি তারা ফলো করতে পারেননি আনফরচুনেটলি। তো সেই জন্য আমার মনে হয়েছে যে সময়সীমার ক্ষেত্রে এটা যখন 5 সপ্তাহ লকডাউন ছিল সেটা যতটা ফল আশা করা যেত, যদিও এটা ঠিক যে ভারতের একটা 1.38 বিলিয়ন দেশে চট করে ওরকম 5 সপ্তাহে লকডাউন করলেই যে খুব পজিটিভ রেজাল্ট আসবে তা না, কিন্তু তবুও আমার মনে হয় যে ঠিক মতো যদি কন্ট্যাক্ট ট্রেসিং ওই সময় প্রাথমিকভাবে যখন মাত্র কয়েকশো করোনা কেস ছিল করলে সেটা আমরা সবাই যদি নিয়মটা মানতেন বা মানা সম্ভব হতো তাহলে অনেক সুবিধা হতো। যেহেতু সেটা হয়নি, এখন 2 বছরের এটা করা তো যাবে না, মানে কারণ সমস্যাটা অন্য জায়গায় যে বহু লোক খেতে পাচ্ছেন না, মানে আমাদের আর্থসামাজিক ব্যবস্থাটা ভেঙে পড়বে। তো সেটাই আমার উত্তর যে এই মুহূর্তে মানে 2 বছরের চিন্তাটা করার সুযোগ নেই, কারণ অলরেডি ইকোনমির অনেক ক্ষতি হয়ে গেছে। এবং সব থেকে বেশি ক্ষতি হচ্ছে যারা গরিব মানুষ বা যারা ধরুন এই সোশিও ইকোনমিক স্ট্রাকচারে অনেক নিচে আছেন। আনফরচুনেটলি তাদের আমরা অনেক খবর জানি, এটা ডিসকাশন করলে ঘন্টাখানেক হয়ে যাবে, পরিযায়ী শ্রমিকের কথা নল দোজ। বাট আমার উত্তর ওটাই যে এটা এই মুহূর্তে ওই জায়গায় ভারত বা বাংলাদেশ দাঁড়িয়ে নেই যে 2 বছর লকডাউন করা যাবে। যাই হোক, দিদি, আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি ভারতে লকডাউন ব্যর্থ। 5টি গ্রাফ টুইট করেছেন রাহুল গান্ধী। এবং বাংলাদেশের ক্ষেত্রেও প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এবং বুদ্ধিজীবীদের পক্ষ থেকে সহ জনস্বাস্থ্যবিদদের থেকে বলা হচ্ছে যে করোনা কালে যে পরিমাণ সরকারি উদ্যোগ দরকার ছিল তার কিছুটা ব্যর্থ ছিল। যে ভাষায় যোগাযোগ করার কথা ছিল সেই ভাষায় যথাসময়ে যোগাযোগটা করা হয়ে ওঠেনি। করোনার গ্রাফকে যেভাবে ভূমি অভিমুখে নামানো দরকার ছিল সেটা হয়নি।
এরকম কিছু প্রশ্ন সরকারের বিপুল উন্নয়ন কর্মকাণ্ডকে স্থবির করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং করোনার সময় ভুয়া চিকিৎসার প্রমাণ উঠেছে। করোনার সময় আমরা দেখেছি সাধারণ মাস্ক নিয়ে ব্যবসা হয়েছে। বাংলাদেশে করোনা কালীন সময়ে চিকিৎসা ব্যবস্থার অসহায়ত্ব দেখেছি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে অক্সিজেনের, ভেন্টিলেটরের অভাবে করোনায় মারা যেত আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে করোনা আমাদেরকে দেখিয়ে দিল যে আসলে করোনা কতটুকু শক্তিশালী। রাজনীতিবিদরাও কমেন্ট করছেন, সাধারণ মানুষও কমেন্ট করছেন, আসলে আসলেই কি করোনা পৃথিবীবাসীর চাইতে শক্তিশালী? এটি হয়তো একটা খুব একেবারে প্রথম দিকের আলোচনা ছিল। মার্চ এপ্রিল মাসে আমরা বলতাম যে পৃথিবী কি করোনার চাইতে শক্তিশালী, দেখি কতদিন যায়, দেখি কতদিন যায়। অষ্টম গর্ভের দেবকী সন্তানের মতো এই আগস্ট মাসে এসে, জানুয়ারি থেকে আগস্টে এসে আমরা কি আসলেই মহামারী থেকে মুক্তি পেতে যাচ্ছি, নাকি করোনায় শক্তিশালী হতে যাচ্ছি? এইটা তুমি যেভাবে প্রশ্নটা করলে, মানে তাহলে আমাকেও বেশ কাব্য করে উত্তর দিতে হয়, সেটা আমার করা মানে উত্তর দেওয়া সম্ভব না। কিন্তু যেটা হচ্ছে যে মানে কাব্য বাদ দিয়ে বলতে গেলে যে সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে যে দেয়ার আর সাম রিসার্চ পেপারস যেটা বলছে যে ভাইরাল প্যাসেজের মধ্যে দিয়ে, বিভিন্ন প্যাসেজের মধ্যে দিয়ে গেলে হয় উইকেন হয়, বা মিউটেশনের মধ্যে দিয়ে দে চেঞ্জ দেয়ার স্ট্রাকচার অ্যান্ড বিকেম মোর স্ট্রঙ্গার। তো আশা করা যাচ্ছে যে আশা মিনস আমি বলতে চাইছি এগেইন যে ফ্রম দ্য রিসার্চ পেপারস লাইক ইট শোজ লাইক দেয়ার মিউটেশন যেভাবে আশা করা হয়েছিল ইটস নট দ্যাট মাচ স্ট্রঙ্গার। তো লেটস সি, সহজভাবে বলতে গেলে যে হ্যাঁ মানে শক্তি হারাচ্ছে, আর দ্যাটস ইট, মানে এটাই বলতে পারি আর কি। এবারে আপনি পরে উত্তরটা দেখুন। না, আসলে একেবারেই কাব্য না। আমি একটু বলার চেষ্টা করছিলাম যে আসলে আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি, করোনা কালে যোগাযোগের ভাষা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে করোনাকে দেখতে গেলে আমরা যোগাযোগের জায়গা থেকে কিভাবে দেখব। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ম্যাডাম, হার্ড ইমিউনিটি তৈরি হওয়া কি সম্ভব? সামনে তো পুজো আসছে, তো সেই সময় ডেইলি আক্রান্তের সংখ্যা কত হবে? প্রণালী আপনাকে একটু যুক্ত করে রাখি, সেটি হচ্ছে এই করোনা কালের মধ্যে আমরা বাংলাদেশি অনেকগুলো উৎসব পেয়েছি। পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, পবিত্র ঈদ উল আজহা এবং পবিত্র ঈদ উল ফিতর। এর কোনোটাতে হয়তো লোকজনের বাইরে বের হওয়া কিংবা করোনার মানে সঙ্গনিরোধ জীবন থেকে প্রকাশ্যে আসাটাকে অনেক বেশি পরিমাণ করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার জন্য দায়ী করা হয়েছিল। তার পাশাপাশি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল, সেটি হচ্ছে আমরা একবার ঢাকা থেকে শ্রমিকদেরকে বের করে দিয়েছি, আবার ঢাকামুখী করেছি। জনসংক্রমণ বাড়ার জন্য সরকারের অদূরদর্শিতা অনেক বেশি দায়ী ছিল, জনগণের আচরণও অনেক বেশি দায়ী ছিল। একজন দর্শক প্রশ্ন করেছেন, পাঠক প্রশ্ন করেছেন যে হার্ড ইমিউনিটি তৈরি হওয়া কি আসলে সম্ভব? সামনে পুজো আসছে। আমি জানি যে আপনি কলকাতার মানুষ। সত্যজিৎ রায়ের একটি বিখ্যাত সিনেমা আছে যে সোনার কেল্লা, যেখানে বলা হচ্ছে পরশু তো ষষ্ঠী, আপনি কি পারবেন প্রতিমা শেষ করতে? এটি বলার সাথে সাথেই দূর প্রবাসের বাঙালিরা আসলে স্মৃতিকাতর হয়ে যান, পুজোয় ফিরতে চান, ঈদে ফিরতে চাই। ঈদ মানেই হচ্ছে দেশে ফেরা। ঈদ আসলে আমরা বুঝি যে দেশের মধ্যে আরো একটি দেশ আছে, বাড়ির মধ্যে আরো বেশি বাড়ি আছে। কিন্তু যে জনঘনত্বের বাংলাদেশ ভারত, সেই জনঘনত্বের বাংলাদেশ ভারতে অনিবার্যভাবেই আমরা আসলে ছুটোছুটি করি, আমাদের চাকরির জন্য ছুটোছুটি করতে হয়। যেমন ধরুন, আপনার কলকাতার বনগা লোকাল ট্রেনে কি কখনো নিউ নর্মাল লাইফ আসবে? বা আপনার ধর্মতলার মোড়ে কি কখনো সামাজিক দূরত্ব আসবে? আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কি কখনো ছাত্রছাত্রীরা কি সঙ্গ নিরোধ বা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে? এই যে পৃথিবীতে আমরা আছি, সেই পৃথিবীতে করোনাকে বিদায় দেওয়ার জন্য যে জনস্বাস্থ্যের কথা আপনারা বলছেন, যে জনস্বাস্থ্য সচেতনতার কথা বলছেন, আপনার এই যে বিখ্যাত যে বস্তি মুম্বাইয়ের যে বস্তির কথা বলা হয়, কিংবা কলকাতার যে সমাজ, বা বনগা লোকাল ট্রেন, কল্যাণী সীমান্ত এক্সপ্রেস, বা বাংলাদেশের যে লোকাল ট্রেন গুলো, কি অবস্থা হবে? বা বস্তিবাসীর জন্য কোন পৃথিবীটা আসলে অপেক্ষা করছে? আসলে কি সম্ভব? ধরুন টিকা আসলো, টিকা আমরা নিলাম, বা টিকা আরো 2 মাস পরে আসলো, বা এই বছর টিকা আসলো না, করোনার সাথে অনিবার্য সহাবস্থানে আমরা আসলে কিভাবে থাকবো? কারণ আমরা নিউ নর্মাল লাইফের কথা বলছি। আপনি যে দেশে বসে আছেন, কিংবা ইউরোপ থেকে যারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, তাদের কাছে নিউ নর্মাল লাইফের এক ধরনের একটা সংজ্ঞা আছে। আমাদের বনগা লোকাল ট্রেনে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কি নিউ নর্মাল লাইফ আসবে? গরিবের জন্য কি আসলে নিউ নর্মাল লাইফ?
হ্যাঁ, এখন নিউ নর্মাল লাইফটা আপনি কিভাবে ডিফাইন করছেন তার উপরে। এখন আমি অনেক জায়গায়, যেহেতু এটা আমার নিজের রিসার্চ এরিয়া নয়, তো আই হ্যাভ টু ফলো সাম গাইডলাইন্স, এবং যেভাবে কথাবার্তা এগোচ্ছে গাইডলাইন্স ভিত্তি করে, তাতে যেটা বলা হচ্ছে যে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, এবং আমরা অলরেডি এটা প্রুভ হয়ে গেছে যে ইন্ডিয়া বাংলাদেশে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করাটা প্রায় অসম্ভব। তার মধ্যেই মানুষ সব কাজকর্ম করছেন। কথাটা শুরু হয়েছিল দুর্গাপুজো দিয়ে এবং হার্ড ইমিউনিটির অ্যাঙ্গেলে। তো হার্ড ইমিউনিটিটা তো একটা গোষ্ঠী সংক্রমণ, মানে যেটা ইমিউনিটিটা তৈরি হয়ে যায় একটা গোষ্ঠীর মধ্যে যাতে সংক্রমণ রোধ করা যায়। তো সেটা এখন যদি সায়েন্স অ্যাঙ্গেল থেকে দেখতে চান, তাহলে কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 43% যদি হার্ড ইমিউনিটিতে চলে পৌঁছে যায়, তাহলে বলা হচ্ছে যে এটাকে রোধ করা যাবে। যদিও এখানে কিছু মতবিরোধ আছে, কেউ কেউ 60%, কেউ 70% বলছেন, জেনারেলি 80%ও বলা হয়ে থাকে। তো এইটা করার জন্য যেটা আপনি বলছেন যে যদি এটা না আসে, অলদো ইটস ট্রু যে ইন্ডিয়া বা বাংলাদেশের যে জনঘনত্ব, তার একটা হার্ড ইমিউনিটি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ার মধ্যে আসার জন্য যে লেভেলের মানে মিক্সিং দরকার, মানে মানুষের সাথে মানুষের, সিমটোমেটিক ভার্সেস অ্যাসিমটোমেটিক, এই জিনিসটা এত র্যান্ডামলি মেশাটা খুব ডিফিকাল্ট ইন্ডিয়ার বা বাংলাদেশে খুব কম সময়ের মধ্যে। কারণ চট করে একটা অরুণাচল প্রদেশের মানুষ কেরালা চলে যান, বা ওই 10 দিনের মধ্যে আবার ফ্লাই করে ফিরে আসেন, মানে খুব তাড়াতাড়ি একটা মিক্সিং লাগে র্যান্ডম স্যাম্পলের মধ্যে। সেইটা যেহেতু সম্ভব নয়, সেই জন্য আমরা হার্ড ইমিউনিটির ক্ষেত্রে অনেকেই বলেছেন যে এটা এই মুহূর্তে আসতে সময় লাগবে, এটার উপরে ভিত্তি নেই, মানে এটাকে বিশ্বাস করে এগোনোর দরকার নেই। ভ্যাকসিন করে হার্ড ইমিউনিটি আনা যায়, সেটা আপাতত লক্ষ্য অনেকেরই, এবং অনেকেই পিপল আর হোপিং ফর দ্যাট। তো যদি এই দুটোর কোনোটাই না আসে, প্রশ্নটা হলো তাহলে নিউ নর্মাল লাইফটা দেখতে কেমন হবে। তো সেইটাই ডেফিনেশনটা আমরা যদি দিই যে সেখানে একটা গাইডলাইন ফলো করার ব্যাপার থাকছে। সেই গাইডলাইনটা কি বলছে? সেই গাইডলাইনটা জাস্ট বলছে যে মাস্ক ব্যবহার করুন, এবং মাস্ক নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্যের পরেও আর কি, যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, যে ডাবল লেয়ার কটন মাস্ক, কেউ সার্জিক্যাল মাস্ক ইউজ করছেন, কেউ N95 করছেন, তো সেটা নিয়ে পরে অনেক আলোচনা করা যেতে পারে। তো ধরে নেওয়া যাক যে একটা মাস্ক জনগণ ইউজ করছেন, স্যানিটাইজার ইউজ করছেন, দূরত্ব মেনটেন না করা গেলেও আর কি বাইরে থেকে এসে জামা কাপড় ধুয়ে ফেলা, যতটা সম্ভব সাবধানতা মেনটেন করা, স্যানিটাইজ করা, এইটা। তো এর পরবর্তী যে কোশ্চেনটা চলে আসছে যে বনগা লোকাল, বা যেটা আপনি বললেন যে ধর্মতলার মোড় বা ঢাকার ইভেন্ট ধরুন ধানমন্ডি, গুলশান এরিয়াতে এটা কি সম্ভব? তো এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে সম্ভব তো সবকিছু ইচ্ছার উপরে ডিপেন্ড করে। মানে আমরা শুধু গাইডলাইনটা তৈরি করতে পারি, তো গাইডলাইন তৈরি করলে হয়তো কিছু লোক মানবেন, তাতে সংক্রমণ কিছুটা কমানো যাবে। আমি বলছি না যে যারা খুবই দরিদ্র বা তাদের পক্ষে স্যানিটাইজার কিনে ইউজ করা সম্ভব, কিন্তু একটুখানি যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে গভর্নমেন্ট থেকে, এবং সেটা যদি বিনামূল্যে স্যানিটাইজার তৈরি করা, এমন কিছু ব্যাপার না, 70% ইথাইল অ্যালকোহল থেকেও করা যায়, অ্যালোভেরা বা কোনো একটা ময়েশ্চারাইজার মানে বাড়িতেও তৈরি করা যায় খুব সহজে আর কি। সেটা তো গরিবরাও পারবে না করতে, সেটা ডিস্ট্রিবিউট করা, এই ধরনের প্রোগ্রামগুলো যদি এনজিওর মাধ্যমে বা বিভিন্ন রকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে করে স্প্রেড করা যায়, তাহলে অনেকটাই সম্ভব নিউ নর্মাল লাইফটাকে আর কি অ্যাড্রেস করা গরিবদের মধ্যে। তো এটা আমি বলবো। মাস্ক তো কাপড়ের মাস্ক, সাধারণ মাস্ক, এবং মাস্ক আমি আবারও বলছি, আগেও বলেছি যে প্যান্ডেমিক, ইনফ্লুয়েঞ্জা লাইক প্যান্ডেমিকে মাস্ক ইজ নট আ নিউ থিং। আমাদের স্প্যানিশ ফ্লু এর সময় মাস্কের কথা আছে, তো সবাই মাস্ক ইউজ করতেন। তো তখন তো আর এত সার্জিক্যাল N95 এই ধরনের লোকের অ্যাক্সেস ছিল না, সবাই বিভিন্ন রকম কটন মাস্ক ইউজ করেছেন, সাদা রংটা বেশি প্রচলিত ছিল। তো সেটা করা যেতে পারে। এইগুলো করে আমাদেরকে এখন নিউ নর্মাল লাইফটাকে নতুন করে ডিফাইন করতে হবে। যদিও নর্মাল কোনটা কোনটা নর্মাল নয় সেটা মাঝে মাঝে আর কি গুলিয়ে যায় আর কি, যে আমরা কি এটাই ডিজার্ভ করি আর কি, সেটাই। তো যাই হোক দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে অনেক ব্যস্ততার মধ্যে স্কেডিউল দিয়েছেন। প্রিয় পাঠক, দর্শক, শ্রোতা, আপনারা যারা শেষ দিকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আবারও সংযুক্ত করছি, আপনাদেরকে জানিয়ে রাখছি, করোনা ভ্যাকসিন কি তবে রুশ বিপ্লব? আমরা এই প্রশ্নটি করেছি কারণ রাশিয়া দাবি করছে তারা সফল করোনা ভাইরাসের টিকা বাজারে আনতে পেরেছে। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের মহামারী গবেষক ডক্টর কর্ণালীধর চৌধুরী। আমি সঞ্চালনায় আপনাদের সাথে যুক্ত আছি রাজীব নন্দী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত। বার্তা24.com এর এডিটরের নির্দেশনা এবং আমন্ত্রণে আজকে এই অনুষ্ঠানটি লাইভে এসেছি। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন অংশগ্রহণকারীর কাছে। আমাদের সাথে জাপান থেকে যুক্ত হচ্ছেন নাদিম মাহমুদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নাদিম ভাই, হ্যাঁ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
কেমন আছেন? কম্পেয়ার টু মানে অন্যান্য দেশের চেয়ে আমরা একটু ভালো আছি, জাপান। বাট আমরা এখন সেকেন্ড ওয়েভে আমরা চলতেছি। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা আসলে কিছুটা আশঙ্কারও কাজ করতেছে। আমরা জানি না আসলে ভবিষ্যতে কি হবে। তো মোটামুটি ভালো ভালো বলা যেতে পারে। আমি একটু আপনাকে পরিচয় করিয়ে দিই। নাদিম ভাই, নাদিম মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশের নওগাঁর সন্তান এবং তিনি কাজ করছেন জাপানে। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন নাদিম ভাই একটা প্রোফাইল। তিনি নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার পড়াশোনার বাংলাদেশের সমাপ্তির এক পর্যায়ে তিনি সাংবাদিকতা শুরু করেন 2005 সালের মে মাসে দৈনিক আজ ও আগামীকাল দিয়ে। বিজ্ঞান তার পেশা হলেও নেশা হচ্ছে তার সাংবাদিকতা। তিনি বাংলাদেশে 2015 সাল থেকে একটি অনলাইনে সরাসরি জাপান প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমরা নাদিম ভাইয়ের প্রচুর লেখা দেখেছি, এর মধ্যে করোনা ভাইরাস ওষুধ এভিগান কি সত্যি পথ দেখাচ্ছে। তিনি এপ্রিল মাসে আমাদেরকে জাপান থেকে এই খবরটি দিয়েছিলেন। নাদিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি একজন মূলত বিজ্ঞানী, বিজ্ঞান নিয়ে কাজ করেন, বিজ্ঞান আপনার গবেষণার বিষয়, কিন্তু পাশাপাশি আপনি সাংবাদিকতারও চর্চা করছেন। আপনি জাপান থেকে আমাদেরকে আপডেট রাখছেন ভ্যাকসিন ইস্যুতে, আপনি লিখছেন এবং কাজ করছেন। আমি আপনাকে একটা খুব সরল প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে করোনা নিয়ে যে নিউজগুলো হচ্ছে বা করোনা ভাইরাস কিংবা কোভিড নিয়ে যে নিউজগুলো হচ্ছে, আপনার কি মনে হয় যে আমরা আসলে না জেনেও অনেক নিউজ করছি, বা যার বলার কথা না সে বলছে, যার করার কথা না সে করছে? সায়েন্স জার্নালিজম কি আমাদেরকে নতুন ভাবে পথ দেখাচ্ছে যে করোনা ইস্যুতে আমরা কোন ধরনের সাংবাদিকতার চর্চা করব? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে এই আলোচনার প্রথমে একটা শব্দ প্রয়োগ করছেন যে ইনফরমেশন প্লাস প্যান্ডেমিক, সম্ভবত ইনফোডেমিক মনে হয় বলছিলেন, আমি যতটুকু ভুল না করে থাকি। আসলে সেই ঘটনাই চলছে এখন। আসলে করোনা ভাইরাস নিয়ে যে সায়েন্স জার্নালিজম আমরা কথা বলবো তা না। আসলে সায়েন্স জার্নালিজম প্রত্যেকটা দেশেই খুবই গুরুত্ব বহন করে। বিশেষ করে আমরা যদি একটা জনগোষ্ঠীকে প্রপারলি বিজ্ঞান ভিত্তিক মানে জ্ঞান সরবরাহ করতে চাই, তবে অবশ্যই গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আর সেই অনুযায়ী আমরা সায়েন্স জার্নালিজমকে আমরা গুরুত্ব দিতে পারি। করোনা কালে যে জার্নালিজম গুলো আমরা আমার চোখে ধরা পড়েছে, আসলে এগুলো আসলে অনেকগুলোই হয়েছে আসলে বেসলেস জার্নালিজম, যেগুলো আমরা আনএক্সপেক্টেড, আমরা সেগুলো কখনোই প্রত্যাশা করিনি। অনেক বড় বড় গণমাধ্যম বা তারা এই বিষয়টা সেভাবে উপস্থাপন করতে পারে নাই। আর যেটুকু করে চেষ্টা করেছে হয়তো অনেক সময় ইংরেজি কোনো পত্রিকা বা নিউজ এজেন্সি নিউজগুলো ট্রান্সলেট করতে গিয়ে অনেক শব্দ বাক্য যেগুলো সাইন্টিফিক্যালি প্রয়োজন, যেগুলো ব্যাখ্যা, সেগুলো আমরা নিজেদের বাংলার মতো বাংলাভাবে উপস্থাপন করেছি, যেগুলো অনেকগুলি মিসলিডিং। এই বিষয়গুলো আসলে আমাদের অনেক পীড়া দিয়েছে। আমরা আসলে চাইনি যে আমরা এই ধরনের সাংবাদিকতা করে আমাদের জনগণের কাছে তথ্য বিভ্রাট আমরা ছড়াই, যেগুলো আমার চোখে ধরা পড়েছে। নাদিম ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি সেটা হচ্ছে, এই যে সায়েন্স জার্নালিজমের কথা আপনি বলছেন, আমরা তো অনেকগুলো শব্দের সাথে অপরিচিত ছিলাম। এই যে ধরুন যে লকডাউন কিংবা হোম কোয়ারেন্টিন, আমরা মেঘে ঢাকা তারা সিনেমার শেষ সংলাপটার দিকে যদি তাকাই ঋত্বিক ঘটকের, যেখানে নিতা তার ভাইয়ের জন্য অপেক্ষা করছে যে দাদা আমি বাঁচতে চাই, তার আগে বলা হচ্ছে যে যক্ষ্মায় আক্রান্ত নিতাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। কিংবা ধরুন যে আমরা যদি বলি যে শরৎচন্দ্রের পথের দাবির সে নায়ক অপূর্ব, সে চলে যাচ্ছে তার ভালোবাসার নায়িকাকে ফেলে, সেখানে কিন্তু কোয়ারেন্টিন শব্দটা আছে। তো কোয়ারেন্টিন, স্যানিটাইজার এবং এই যে লকডাউন, এই শব্দগুলো ভীষণ অপরিচিত আমাদের বাঙালিদের জীবনে। এবং আপনি হয়তো জানেন যে আইসক্রিম শব্দটার বাংলা নেই, কারণ আইসক্রিম আমাদের এই সভ্যতার সাথে এই দেশের সাথে আসলে কখনোই ছিল না। তো এই যে ইংরেজি শব্দগুলো বাংলা করার ব্যাপারে আপনি বলেছেন, আমাদের বার্তা কক্ষগুলো কি আসলেই শক্তিশালী? আমাদের বার্তা কক্ষ কি আসলে সফল যে করোনার মতো একটি ভয়াবহ সভ্যতাঘাতী মারণঘাতী রোগকে সহজবোধ্য ভাষায় পাঠক দর্শকের কাছে তুলে ধরতে? আমাদের বার্তা কক্ষগুলো কি প্রস্তুত ছিল করোনা ইস্যুতে সাংবাদিকতার জন্য? আমি মনে করি যে প্রস্তুত ছিল না, ইটস ট্রু।
বাট করোনা যে একটা মানে আহামরি একটা রোগ হয়ে গেছে তা কিন্তু না, এর চেয়েও অনেক বড় বড় রোগ ছিল বা আছে, বা মানে সিম্পটোমেটিক যে বিষয়গুলো সবগুলোই আমাদের আছে। আমরা কিছু শব্দ পেয়েছি যেমন কোয়ারেন্টিন। এই কোয়ারেন্টিন শব্দটা আসলে আমরা মোটামুটি যতটুকু মনে পড়ে জানুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি আমরা কোয়ারেন্টিন শব্দগুলি ব্যবহার করেছি। তারপরে হয়তো আমরা সঙ্গ নিরোধ শব্দটা মানে বের করার চেষ্টা করেছি। এই শব্দগুলো প্রয়োগগুলো আসলে নির্ভর করে আসলে বার্তা কক্ষের উপরই, তারা আসলে কিভাবে বিষয়গুলো সহজবোধ্যভাবে পাঠকদের সামনে উপস্থাপন করবে। তো আমি মনে করি আসলে গণমাধ্যমের যে যারা দেখভাল করেন তাদের কিছুটা অপেশাদারত্ব আমরা দেখতে পেয়েছি। তো আমরা আসলে এই শব্দগুলো বাক্যগুলোর সঙ্গে যদি আগে থেকে পূর্ব পরিচিত হইতাম তাহলে হয়তো আমাদের জন্য অনেক সহজবোধ্য হইতো। তো আরেকটা বিষয় হচ্ছে করোনা কালে যেগুলো আমরা সংবাদ যেগুলো উপস্থাপন করেছি সেগুলো আসলে অনেক সাইন্টিফিক্যালি শব্দ আমরা আসলে কোনো মানে বাংলা ট্রান্সলেট করতে পারি নাই, যেগুলো আসলে আমরা বোঝাতেও পারি নাই যে এগুলোর মানে কি হতে পারে বা কি আসতে পারে। তো এটা অবশ্যই এক ধরনের শিক্ষা হয়েছে আমাদের। আমরা যদি এই করোনার বা কোভিড কালীনে যে শিক্ষাটা নিয়ে যদি আমরা ভবিষ্যতে বিষয়গুলোকে আমরা যদি আরো মোকাবেলা করতে পারি বা এই শিক্ষাটা আমাদের যদি কাজে লাগে তবে আমাদের জন্য এটা ভালো হবে। আর যদি আমরা নাদিম ভাই আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে আমরা স্ক্রিনে কিছু নিউজ পেপারের ফ্রন্ট পেজ দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে কোভিড ইস্যুতে পৃথিবীর বিখ্যাত সংবাদপত্রগুলোর প্রথম পৃষ্ঠা জুড়ে করোনার ভয়াবহতা কিংবা করোনা সচেতনতাকে ব্যবহার করা হয়েছে। আমরা যদি আরেকটু নিচের দিকে নামি তাহলে আমরা দেখব যে সাংবাদিকতা কিন্তু করোনা আক্রান্ত সমাজের জন্য একটি ভীষণ ভূমিকা রেখেছে। যেমন ধরুন বাংলাদেশের সমকাল পত্রিকার মাস্টারের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব সঠিক তথ্য জানুন, দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। সমকাল এই 4টি শব্দের মধ্যে 3টি স্পেস দিয়েছে। দৈনিক আমাদের সময় পত্রিকা প্রথম দিকে একেবারে মার্চ মাসের শুরুর দিকে তারা মাস্টেড করেছে আমাদের দূরত্ব মানা উচিত, ঘরে সময় দেওয়া ভালো। অর্থাৎ আমাদের সময়ের মাঝখানে তারা একটি বাক্য রচনা করেছে। ঠিক একইভাবে আমরা কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের দিকে দেখছি প্রতি এবং দিনের মাঝখানে দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। এবং এই যে আমরা এই সময় পত্রিকার মাস্ট হেডটা দেখাতে পারলে ভালো হতো, আমার কাছে এই মুহূর্তে নেই। এই সময় পত্রিকা সহ বেশ কিছু পত্রিকাতে দেখা যাচ্ছে যে আসলে একটা মাস্ক পরানো হয়েছে মাস্ট হেডের মধ্যে। সংবাদপত্র কিংবা গণমাধ্যম আমাদেরকে সচেতন করে, এটি খুব সহজবোধ্য একটি কথা, স্বাভাবিক সংজ্ঞা। সাংবাদিকতার সংজ্ঞায় বলা হয় যে সাংবাদিকতার কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, বিনোদন দেওয়া। আপনি কি মনে করেন যে সংবাদপত্রগুলোর এই প্রচেষ্টাকে সাধারণ পাঠক ইতিবাচক ভাবে নিয়েছে, কিংবা ধরুন আপনার প্রত্যাশার জায়গা কি? আমি মনে করি অবশ্যই এটা ইতিবাচক একটা সংবাদপত্রের ভূমিকা রয়েছে, কারণ সমকাল যে ট্রেন্ডে তারা তাদের সচেতনতা পাঠকদের মাধ্যমে মাঝে ছড়ানোর চেষ্টা করেছে, ডেফিনেটলি এটা একটা অনেক নতুনত্ব তাদের ভিতরে রয়েছে, এটা অবশ্যই স্বাগত পাওয়ার যোগ্য। আরেকটা বিষয় হচ্ছে আমি এই করোনাকালীন সময়ে বেশ কিছু সংবাদপত্রে তারা বিজ্ঞাপন হয়তো কম ছিল, তারা নিজেরাই করোনা সচেতনতার জন্য তারা বড় করে ফ্রন্ট পেজেই তারা বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপন নিজেদেরই বিজ্ঞাপন পত্রিকা দিয়েই তারা বোঝানোর চেষ্টা করছে পাঠক আপনারা সচেতন হন। হ্যাঁ, এটা অবশ্যই এটা ডেফিনেটলি এটা অনেক অনেক একটা সচেতনতার একটা অংশ যেটা গণমাধ্যমের হওয়া উচিত বা যেটা হয়। সব মিলে আসলে আমরা আসলে অনেক কিছুই পেয়েছি, আর এই পাওয়ার মাঝেও আমরা আসলে কিছুটা আমরা সায়েন্স জার্নালিজমের ল্যাকিংসটা আমরা লক্ষ্য করেছি। তো এই জিনিসটা যদি আমরা পেতে চাই সামনে, তো অবশ্যই আমরা আসলে বিজ্ঞান ভিত্তিক চর্চা বা বিজ্ঞান ভিত্তিক রিপোর্ট গুলো আমাদের কিছু বেশি বেশি করা উচিত। আমি নিজেই লক্ষ্য করেছি, আমি যখন কোনো সায়েন্টিফিক আর্টিকেল গুলো যদি আমি কখনো লিখি, আপনি কিছুক্ষণ আগে দেখেছেন আভিগান দেখাইছেন, আমি এর আগে হার্ট ইমিউনিটি নিয়ে একটা লিখেছি। সেই লেখাটা যখন আমি শেয়ার করি আমার ফেসবুকে বলেন বা আমার বন্ধু মহলে, অনেকে এই বিষয়টার প্রতি আগ্রহ দেখায় না বা পড়ে নাই বা বোঝার চেষ্টা করে নাই, কারণ হয়তো বা পাঠকরা আমরা তৈরি করতে পারিনি। এক ধরনের যে পাঠক প্রয়োজন বিজ্ঞানের প্রতি ভালোবাসা থেকে বা বোঝার জন্য, সেটা আমরা তৈরি করতে পারি নাই, যেটা আসলে আমাদের করা উচিত বা শুরু করা উচিত। অন্ততপক্ষে বাংলাদেশে সায়েন্স জার্নালিজম যদি চালু হয় বা রিয়েলি আমরা যদি সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারি, ডেফিনেটলি আমরা একটা বড় মাপের একটা রিডার তৈরি করতে পারবো,
সেটা হচ্ছে বা ভবিষ্যতে আমাদের প্রজন্মটাকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করেন বিশ্বাস করি। নাদিম ভাই, আমরা একটি সংবাদপত্রের দিকে নজর দিতে চাই, কাশ্মীর থেকে প্রকাশিত একটি সংবাদপত্র প্রণালী দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ভারতের একটি সংবাদপত্রের দাম 2 টাকা, কিন্তু দীর্ঘদিন প্রচারণার অভাবে থাকা কিংবা জনপ্রিয়তা না পাওয়া এই পত্রিকাটি হঠাৎ করে জনপ্রিয়তা পেল একটি কারণে, সেটি হচ্ছে কি, যে সেই সংবাদপত্রটি প্রথম পৃষ্ঠায় একটি মাস্ক জনগণকে সরবরাহ করেছে, এবং তারা বলছে যে এই পত্রিকাটির নাম রোশনি, অর্থাৎ আলো। প্রতিদিন সকালের আলো ছড়ায় এই পত্রিকাটি, এবং তারা একটি কোনো মার্কস দিয়েছে এই সংবাদপত্রটি জনগণের কাছে, পাঠকের কাছে। নাদিম ভাই এবং প্রণালীর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে বিজ্ঞান কিংবা বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক প্রত্যেকেরই সামাজিক দায়বদ্ধতার কথা বলা হয়। সাংবাদিকের সামাজিক দায়বদ্ধতার কথা বলা হয়, বিজ্ঞানীদের সামাজিক দায়বদ্ধতার কথা বলা হয়। আসলে আমরা বিজ্ঞান নিয়ে কাজ করছি, সাংবাদিকতা করছি, কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গাটুকু কতটুকু পালন করছি? প্রণালী, আপনি যদি একটু বলতেন যে বিজ্ঞানী হিসেবে আপনি গবেষণাগারে যাচ্ছেন, আপনি জন হপকিন্স ইউনিভার্সিটিতে কাজ করছেন, বিজ্ঞানের কাজ ঠিক আছে, কিন্তু জনহিতকর কাজের জন্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিজ্ঞানী, একজন একজন বিজ্ঞানী কিভাবে যুক্ত হবেন সামাজিক কাজে? এই যে সাংবাদিকতার যে উদাহরণটি আমি দিলাম, সংবাদপত্রের কাজ হচ্ছে নিরেট তথ্য উপস্থাপন করা, তার কাজ কিন্তু মার্কস দেয়া না, কিন্তু আজকে সে মার্কস দিচ্ছে। এটি কিন্তু পুরো ভারতে প্রশংসিত হয়েছে, কারণ মাস্ক ব্যবহারের জন্য মানুষকে সর্বোচ্চ প্রকারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এই যে সংবাদপত্রের কাজের বাইরে গিয়ে তারা কাজ করছে, অনেক সময় সংবাদপত্র যদি তার কাজের বাইরে গিয়ে কাজ করে, সে যদি সেনা শাসনকে আহ্বান করে, সে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেটা আমরা সমালোচনা করছি, কিন্তু এই কাজটিকে কি ইতিবাচক ভাবে দেখা যায়? আমি দুজনকে প্রশ্নটা রাখলাম। ধরুন, একজন বিজ্ঞানীর সামাজিক দায়বদ্ধতার জায়গাটা প্রণালী বলবেন, একজন সাংবাদিক বা সংবাদপত্র প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার জায়গাটা নাদিম ভাই বলবেন। আচ্ছা রাজীব, হ্যাঁ, সামাজিক দায়বদ্ধতা তো আমাদের সবারই আছে। আপনি বিজ্ঞানীর অ্যাঙ্গেল থেকে যেটা প্রশ্ন করলেন, যে এটা আসলে আমার মনে হয় ব্যক্তি বিশেষে নির্ভর করে। কারণ আমার মনে হয় সায়েন্টিফিক কমিউনিটিতে একটা বিশ্বাস আছে যে যারা এই ধরনের সামাজিক কাজ করছেন তারা বোধহয় সায়েন্সটাকে অবহেলা করছেন, যেটা একেবারেই নয়। কারণ এটা রেসপন্সিবিলিটি নেওয়ার দিক থেকে আসে, যে সোসাইটিতে আমি কতটা রেসপন্সিবল ভূমিকা পালন করব, এবং তার মধ্যে থেকে সময় বের করেই করা যায়। সেটা আপনি বিভিন্ন ভাবেই করতে পারেন। মানে আমি বলতে চাইছি যে সচেতনতা হতে পারে, বিভিন্ন রকম সায়েন্টিফিক জার্নাল পাবলিশ করাও হতে পারে, যেটা সাধারণ মানুষ বুঝবে, যে যার মতো করে করতে পারে। দায়বদ্ধতা আছে বলেই আমি মনে করি, এবং সেটা ব্যক্তি নির্ভর। যদি তিনি মনে করেন যে আমি শুধুমাত্র সায়েন্স পাবলিকেশন করে সামাজিক দায়বদ্ধতা ফুলফিল করছি, দ্যাটস অলসো ওয়েলকাম। কিন্তু মুশকিলটা হয়ে যায় কি, যে সেই পাবলিকেশন গুলো বা সেই প্রকাশনাগুলো কিন্তু সাধারণ মানে ভাবে জনগণের কাছে পৌঁছয় না ক্ষেত্রে আর কি। তো সেই জায়গাটায় আমার মনে হয়, যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, যে বিভিন্ন শব্দের ব্যারিয়ার বা হয়তো সাংবাদিকতার যে ব্যাপারটা, যে বিজ্ঞানীরাও এটার সঙ্গে যুক্ত হতে পারতেন, যে শব্দটা কিরকম ভাবে আমরা একত্রিত ভাবে কি বলবো, মানে চেঞ্জ করতে পারি, এমন ভাবে চেঞ্জ করলাম সেটা কিনা একটা দেশ নির্ভর বা একটা মানে ভাষা নির্ভর হলো, তাই তো? কারণ যে ভাষায় মানে কমিউনিকেট করলে বাংলাদেশের লোকজন বুঝবেন, ঠিক বাংলা ভাষা হলেও ঠিক সেই বাক্য কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হয়। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার অ্যাঙ্গেল থেকে বিজ্ঞানীরা এগিয়ে আসতে পারেন। এই যে কোয়ারেন্টাইন বা যে যে শব্দগুলো এসছে, মানে সেখান থেকে একত্রিত হয়ে যে একটা অল হ্যান্ডস অন ডেক, আমরা বলি, একটা অল হ্যান্ডস অন ডেক অ্যাপ্রোচ নিয়ে, সেটা একটা সংবাদ মাধ্যমের একটা দায়বদ্ধতা ছিল বিজ্ঞানীদের। এটা করোনার ক্ষেত্রে খুব বেশিভাবে উঠে এসেছে, মানে যেহেতু আমরা ইনফোডেমিক নিয়ে কথা বলছি। এর বাইরে মাস্ক তৈরি করা, মাস্ক বিলি করা খুব কম দেখেছি আমি বিজ্ঞানীদের মধ্যে এই ধরনের অ্যাপ্রোচ, কিন্তু করলে কোনো ক্ষতি নেই। মানে এটার মধ্যে কোনো ট্যাবু নেই যে আমি আমি সায়েন্টিস্ট, আমি কেন সামাজিক এই কাজটা করতে যাব। এটা কিন্তু আমার কাছে খুব মানে আমার কাছে ব্যক্তি বিশেষে খুব একটা মনে হয় যে স্টিগমা নেই এটার মধ্যে। তবে এটা আবারও বলবো, যার যেভাবে কাজ করে আনন্দ, যার যেভাবে দায়িত্ব পালন করে আনন্দ আসে, সেটাই আর কি। সেটা আমরা গল্প হলেও সত্যি সিনেমার একটা ডায়লগের দিকে চলে যেতে পারি, যে সেটা হচ্ছে যার যেখানে কাজ তার সেখানে মুক্তি। ধনঞ্জয় যে গৃহপরিচারক, যে এসে একটি ঘরকে পুরো চেঞ্জ করে দেয়, সে বলছে যে যার যেখানে কাজ তার সেখানে মুক্তি। সুতরাং বিজ্ঞানী তার বিজ্ঞান গবেষণাগারে কাজ করবেন। আমরা নিশ্চয়ই হীরক রাজার দেশের সেই বিজ্ঞানীকে দেখতে চাই না, গবেষক গবুচন্দ্র জ্ঞানচন্দ্র জ্ঞানবোধি জ্ঞানরত্নম
তিনি বলছেন যে গবেষক তোমারও তো হীরার হারে খুব শখ। এই যে বিজ্ঞান কিংবা বিজ্ঞানীকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল যে একজন স্বৈরাচারী রাজার অধীনস্থ হয়ে সে বিজ্ঞানকে মগজ ধোলাই কারখানায় পরিণত করবে রাষ্ট্রযন্ত্রকে রক্ষা করার জন্য, নিশ্চয়ই বিজ্ঞানী তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সে পৃথিবীকে রক্ষা করবে, যেটা আমরা ডক্টর প্রণালীধর চৌধুরীর কাজ, তৎপরতা এবং সারা পৃথিবীর তাবৎ বিজ্ঞানীদের কাছ থেকে এটা প্রত্যাশা করছি। নাদিম ভাই, আপনি যদি একটু বলতেন যে সাংবাদিকতার দায়বদ্ধতার জায়গা। হ্যাঁ, ডেফিনেটলি আসলে সাংবাদিকতার যে দায়বদ্ধতা জনগণের প্রতি রয়েছে সেটা অবশ্যই করা উচিত, কিন্তু আসলে আমি যেটুকু বাংলাদেশের প্রেক্ষিতে আমি যেটুকু দেখতে পেয়েছি করোনাকালীন, আমি অনেক পত্রিকারই অনেক গণমাধ্যমের কর্মী ছাঁটাই করা হয়েছে, যেটা টোটালটাই অমানবিক, যেটা আসলে আমরা এক্সপেক্ট করি নাই। যে সময়ে পত্রিকাগুলোর উচিত ছিল যে তারা তাদের কর্মীদের অ্যাটলিস্ট বেতন থেকে সবকিছু সুযোগ সুবিধা বজায় রাখবেন, কিন্তু আমরা অনেক ছাঁটাইয়ের খবর আমরা পেয়েছি যেটা ছিল অমানবিক। আর যদি রিয়েলি আমরা যদি কোনো কিছু এক্সপেক্ট করতে চাই, তো অবশ্যই গণমাধ্যমের আসলে অনেক অনেক গণমাধ্যমের তাদের ট্রাস্টিং আছে বা তাদের অর্থ সহায়তা অনেক তহবিল রয়েছে, এর মাধ্যমে হয়তো বা তারা অনেক জায়গাতেই তারা ভূমিকা রাখতে পারতেন। যে হ্যাঁ, যে যে মাস্ক দেওয়ার কথা যেটা এসেছে, হ্যাঁ এই ধরনের নতুনত্ব নিয়ে আসতে পারতেন, অথবা অ্যাটলিস্ট হকার যে পত্রিকাগুলো বিলি করতেছে তাদের যে নিরাপত্তা সামাজিক সুরক্ষা দরকার ছিল এগুলো প্রদান করতে পারতেন, যেগুলো হয়তো বা খুব কম সংখ্যক পত্রিকা হয়তো এগিয়ে এসেছে। মাস আরো আরো এগিয়ে আসা উচিত ছিল, অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার উচিত ছিল গণমাধ্যমগুলোর, যেগুলো আমরা হয়তো বা পাই নাই। আশা করি ভবিষ্যতে আমরা হয়তো বা দেখতে পাবো। অনেক ধন্যবাদ নাদিম ভাই, আপনাকে আমরা পাক্কা 1 ঘন্টা আড্ডা দিয়ে ফেলেছি। আপনাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। জাপান থেকে আপনি যুক্ত হয়েছেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমার এক ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাকে আমার তরফ থেকে এবং বার্তা 24 এর পক্ষ থেকে আপনাকে আমি বিদায়ী সম্ভাষণ জানাচ্ছি। আশা করছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমি যুক্ত হতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বার্তা24.com কে। প্রণালীদি, আমরা ফিরে আসি আমাদের সেই আগের প্রসঙ্গে। যেমন ধরুন যে বলা হচ্ছে যে পৃথিবী এক অদ্ভুত ঘোর লাগা মহামারীর মধ্যে যাচ্ছে, আমরা কবে নিস্তার পাবো ঠিক নেই, বা এরকম অনেক কিছু বলা হচ্ছে। বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানটি হচ্ছে, আমি বসে আছি চট্টগ্রামে, আপনি বসে আছেন ওয়াশিংটন ডিসিতে, আমার এই অনুষ্ঠানটি নিয়ন্ত্রণ হচ্ছে ঢাকার গুলশান থেকে। আমি একটি সহজ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা বাঙালিরা কিংবা বাংলাদেশের মানুষ কিভাবে সুখবর পাবো? বাংলাদেশ কখন আসলে করোনা ভ্যাকসিনের সুখবরটা পাবে, আপনার কি মনে হয়? এইটা নিয়ে তো এতক্ষণই কথা হলো আর কি, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সারা পৃথিবী কোন জায়গায় আছে, এখন বাংলাদেশের খবরটা আমি একেবারে স্পেসিফিক জানতে চাই, সেটা হচ্ছে আসলে ভ্যাকসিন দৌড়ে বাংলাদেশ হয়তো ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আমরা বাংলাদেশকে হয়তো, আমার আবেগের জায়গা, আমি প্রত্যাশা করি বাংলাদেশের কোনো বিজ্ঞানী হয়তো অবদান রাখবেন, কিন্তু বাংলাদেশের ঢাকা চট্টগ্রামে একেবারে সহজলভ্য হবে কখন? আমি নাপা ট্যাবলেটের মতো, প্যারাসিটামল ট্যাবলেটের মতো কখন পাবো? আমার সহজ প্রশ্ন। দেখুন, সেটা বলতে গেলে আমাকে প্রথমেই হাত জোড় করে ক্ষমা চাইতে, যে বাংলাদেশের সত্যি কথা বলতে গেলে আমি ভ্যাকসিনের এখনো অবধি কোনো সায়েন্স জার্নালে কিন্তু কোনো পাবলিকেশন পাইনি তাদের রেজাল্ট নিয়ে বা কিছু নিয়ে, সেজন্য আমার পক্ষে বলাটা খুব মুশকিল এই মুহূর্তে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি চট্টগ্রামে বসে আপনি কবে পাবেন। এবং আমি এই তথ্যটা সম্বন্ধে খুব একটা সচেতন নই যে মানে অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ডের সঙ্গে বাংলাদেশের কি চুক্তি হয়েছে, সেটাও আমার কাছে কখনো নিউজে আসেনি। হয়তো আপনাদের ওখানে যারা আছেন তাদের কাছে থাকতে পারে ওরকম নিউজ আর কি, সেটা আমি অ্যাকচুয়ালি সত্যিই জানি না, সেজন্য আমি মানে মিথ্যে আশা বা মিথ্যে কোনো কমেন্ট এখানে করতে পারবো না। আচ্ছা, ওকে। আমরা যদি আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আপনি এই যে কাজ করছেন, করোনা ইস্যুতে কাজ করছেন, আমরা যদি একটা নিউজের দিকে একটু চোখ দিই, সেটা হচ্ছে আপনার দেশেও কিন্তু করোনা ভাইরাসের দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকা বেশ কিছু খবর আমরা এসেছি, এবং আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে কোনো বিরূপ প্রভাব নেই, ভারতের করোনা টিকা কোভ্যাক্সিনের ট্রায়ালে মিলল অভূতপূর্ব সাফল্য। এইটি হচ্ছে আগস্টের 12 তারিখের খবর। এইটি পর্যবেক্ষকদের মত, এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। তাহলে আপনি যদি একটু ভারতের চিত্রটা যদি একটু তুলে ধরতেন। হ্যাঁ, কোভ্যাক্সিন নিয়ে যখন প্রথম কোভ্যাক্সিন নিউজটা আসলো, তখন আমার মনে হয় এই যে এতক্ষণ আমরা যে আলোচনাটা করছিলাম যে সংবাদ মাধ্যমের ভূমিকা, একটুখানি বোধহয় ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, যে কোভ্যাক্সিন বলেছে, যে ভারত বায়োটেক বলেছে যে 15ই আগস্টের মধ্যে টিকাটা আসবে, যেটা সম্পূর্ণ সত্যি নয়। কারণ কথাটা এসেছিল যে ওরা ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালটা আর কি আশা করছে যে আগস্টের মাঝামাঝির মধ্যে সমাপ্ত করতে পারবে, হয়তো সেই অ্যাঙ্গেল থেকে ওরা এই নিউজটা আর কি, যে কোনো বিরূপ প্রভাব নেই। এবং
হুইচ ইজ নাইস যে ফেজ 1 ফেজ 2 রেজাল্টটা তাদের কাছে মনে হয়েছে অভূতপূর্ব সাফল্য, কিন্তু এটার যুক্তিকতা নির্ভর করবে যে ওরা যখন একটা সায়েন্স পাবলিকেশন করবে, মানে পিয়ার রিভিউড পাবলিকেশন করবে, ডেটাগুলো দেখা যাবে, ডেটাগুলো সামনে আসা দরকার। আর ফেজ 3 ট্রায়ালে ওরা যাবে, ফেজ 3 ট্রায়ালে গেলে পরে তখন আরো পরিষ্কার চিত্র হবে। আশাব্যঞ্জক তো বটেই, যদি যেহেতু ওরা ক্লেম করেছে যে কোনো ইমিউনিটি ডেভেলপ করেছে এবং দেয়ার ইজ নো সাইড এফেক্ট। তো দেখা যাক। আর ভারতের কাছ থেকে এটা খুব সুখবর, কারণ সেক্ষেত্রে মানে অবশ্যই এটা দাম অনেক কম হবে। এবং দেখা যাক এটা 225 টাকার যেটা বিল গেটস এর দাবি বা যেটা চুক্তি হয়েছে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার, তার থেকে কম হয় কিনা, এটাও একটা দেখার ব্যাপার থাকছে এখানে। দিদি, আমি যদি আপনাকে আলোচনার একেবারেই আমরা প্রায় শেষ দিকে চলে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমরা আলোচনা প্রায় একেবারেই শেষ দিকে চলে এসেছি। 1 ঘন্টারও বেশি সময় আমরা রয়েছে, আমরা হয়তো 15 মিনিট সময় পর্যন্ত থাকবো। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। শান্তনু বিশ্বাস আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেছেন, প্রণালীধর চৌধুরী শ্রীজিদ্দা আটকে রাখলো, পরে শুনে নেব। নিশ্চয়ই আপনি পরে শুনে নেবেন, আপনাকে ধন্যবাদ। আম, আপনাকে একটি প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক। ও আচ্ছা, এটা আমার মনে হয় মানে সাধারণভাবে বোঝা একটু অসুবিধা হবে। এটা হচ্ছে ময়ূখের পেজ থেকে আজকে যে লাইভটা হচ্ছে উনি সেটার কথা বলেছেন আর কি। আচ্ছা, ময়ূখ রঞ্জন ঘোষ দা কি আজকে লাইভে আছেন? হ্যাঁ, উনি লাইভে আছেন আমাদের সৃজিতদার সাথে। অনেক ধন্যবাদ। আপনাকে অতনু রায় একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বনগা লোকালের একজন যাত্রী হিসেবে বলতে পারি এখানে অফিস টাইমে স্বাস্থ্যবিধি অসম্ভব। আমরা এটি নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। বনগা লোকালের বাস্তবতাটি পৃথিবীর একটি ইউনিক, বলা হয় যে ভিড় ভাট্টার যে সংস্কৃতি কিংবা জনগণত্বের ব্যাপারে আসলে বনগা লোকাল একটি ঐতিহ্য, এবং এটি একটি অভূতপূর্ব পরিবহন। তো আমরা এই আলোচনা করে ফেলেছি অলরেডি, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেটটা একটু দিতে চাই আমাদের পাঠক দর্শকদের কাছে। সেটি হচ্ছে করোনায় আক্রান্ত 24 ঘন্টায় 34 জনের মৃত্যু, শনাক্ত 2766 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 34 জন মারা গেছে। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা হয়েছে 2766 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 3591 জন, আর মোট শনাক্তের সংখ্যা 2,71,881 জন। প্রিয় পাঠক, আপনারা দেখছেন বার্তা 24 এর প্রতিদিনের ধারাবাহিক আয়োজন লাইভ অনুষ্ঠান। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে করোনা ভ্যাকসিন কি তবে রুশ বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের মহামারী গবেষক ডক্টর প্রণালীধর চৌধুরী। প্রণালীদি, আমি আর দুটো প্রশ্ন করব আপনাকে, এরপর আমরা এই অনুষ্ঠানের সমাপ্তির রেশ টানবো। সেটি হচ্ছে করোনার সাথে সাথে রাজনীতিক শব্দটা বেশ জোরালো ভাবে উচ্চারিত হচ্ছে। রাশিয়া ব্লক, আমেরিকা ব্লক, চীন ব্লক, এরকম বেশ কিছু ব্লকে পৃথিবী বিভক্ত। পৃথিবী একসময় 2 ভাগে বিভক্ত ছিল, সমাজতান্ত্রিক সভ্যতা এবং পুঁজিবাদী সভ্যতা। এই দুটি ব্লকের মধ্যে একটি যুদ্ধ ছিল, মহাকাশে কে সবার আগে যাবে, কিংবা আমরা জানি যে দাবার লড়াই অনেক সময় পৃথিবীর দুই স্নায়ুযুদ্ধের ব্যাপার হয়ে উঠেছিল, সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে দুই দাবারুর বিখ্যাত লড়াই, কিংবা মহাকাশে যাওয়া। করোনা ভ্যাকসিন কি বিশ্ব রাজনীতির অংশ হতে যাচ্ছে? আমি জানি যে হয়তো আপনি রাজনীতি নিয়ে সরাসরি বলবেন না, কিন্তু এই প্রশ্নটি অনেকেরই একটি সাধারণ জিজ্ঞাসা। সবকিছু নিয়েই তো রাজনীতি হয়, রাজনীতির বাইরে আমরা চাইলেও থাকতে পারি না। করোনা ভ্যাকসিন কি বিশ্ব রাজনীতির অংশ হতে যাচ্ছে ভবিষ্যতে? রাজীব, তুমি আসলে শেষ কথাটাই উত্তরটা দিয়ে দিয়েছো যে রাজনীতি তো সবকিছুর মধ্যেই আছে। আমারও উত্তর সেটাই আর কি, যে আমি ওইটুকুই জানি বা দেখেছি যে রাজনীতি একটা হয়ে থাকে সবকিছু নিয়ে। তো সেটা তো অস্বীকার করতে মানে করার মতো শক্তি আমাদের কমে আসছে দিন দিন, সাহস বা শক্তি। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে তুমি উত্তরটা দিয়ে দিয়েছো যে রাজনীতি সবকিছুর অঙ্গ। তো হতে যাচ্ছে কি হচ্ছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে। এখন ব্যাপারটা কি, একটা কথা বলা উচিত যে কোনো নতুন এপিডেমিক আসলে কিন্তু একটা কনস্পিরেসি থিওরি তার পাশাপাশি তৈরি হয়। ফর এক্সাম্পল, যেমন আমি একটা জিনিস এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে স্প্যানিশ ফ্লু আমরা আজকে এতবার বলছি, স্প্যানিশ ফ্লু তো অ্যাকচুয়ালি স্পেন থেকে ইভলভই করেনি। মানে এটা দ্বিমত আছে। মানে প্রথম কেস পাওয়া গেছিল ক্যানসাসে, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জায়গা, আবার ইভলভ করেছিল কিন্তু ফ্রান্সের ব্যাটেল গ্রাউন্ড থেকে, তাই তো, ফরাসি দেশে। তো এখন এইটা যদি মাথায় রেখে এর উত্তরটা খুঁজে পাওয়া যায় যে এখানে রাজনীতিটা কিভাবে জড়িয়ে আছে। আবার দেখা যেতে পারে যে মেক্সিকান সোয়াইন ফ্লু, যেটা 2009 সালে যে H1N1 যেটা প্যান্ডেমিকটা ছোট করে হলো, সেখানেও মেক্সিকান সোয়াইন ফ্লু নাম দেওয়া হয়েছে।
তারপরে দেখা যেতে পারে যে আরো আরো কিছু উদাহরণ আমি দিতে পারি, সেটা হলো যে ধরো আরেকটা আমার এই মুহূর্তে মনে আসছে না, যে চায়নার ক্ষেত্রেও, হ্যাঁ আমি বলতে চাইছিলাম না আসলে সেই জন্য, যে আমাদের আমেরিকান যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী চাইনিজ ফ্লু বলে অনেকবার উনি এটাকে বলতে চেয়েছিলেন। তো আপনি নির্ভয়ে বলতে পারেন, অসুবিধা নেই। না আমার না, ধারণা ভয় নির্ভয়ের ব্যাপার না, বাক স্বাধীনতা আমেরিকায় আছে, সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি চিন্তা মানে করছি এখানে আমি একটা ছোট এখানে মানে এখানে আমি একটা এখানে আমি ছোট্ট একটা কৌতুক বা একটা চুটকি না বলে থাকতে পারছি না। সেটা হচ্ছে সোভিয়েতস্কি কৌতুকব নামে একটা বেশ পরিচিত বই ছিল, সোভিয়েত রাশিয়াকে ব্যঙ্গ করে, যেখানে বলা হচ্ছে যে একজন কমিউনিস্ট বলছেন যে একজন কমিউনিস্টকে এসে তার আমেরিকান বন্ধু বলছেন যে আমরা আমরা আমেরিকাতে খুব সহজে বলতে পারি যে আমেরিকার সরকার নিপাত যাক। তখন তার কমিউনিস্ট বন্ধু বলছে হ্যাঁ আমরাও এটা খুব সহজভাবে বলতে পারি আমেরিকার সরকার নিপাত যাক। তার মানে আমরা আসলে বাক স্বাধীনতার কথা বলছি ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই একটা ভৌগোলিক সীমাবদ্ধতা কিংবা একটা ভৌগোলিক স্বাধীনতার প্রশ্ন আছে। আপনার স্বাধীনতা সেখানে গিয়ে শেষ হবে যেখান থেকে আমার নাকের ডগা শুরু। তার মানে আপনি এলোপাতাড়ি হাত ছুঁতে পারবেন না। আপনার 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 হাত ছোড়াছুড়ির স্বাধীনতা ততটুকুই যেখানে আমার নাকের ডগা শুরু, অর্থাৎ এরপর এটা আমার নাকে ঘুষি আকারে চলে আসবে। সুতরাং আমরা যে বাক স্বাধীনতার কথা বলছি কিংবা যে আমরা যে বলছি যে রাজনীতির কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘনিয়ে আসছে। আপনার দেশে একটা সম্প্রতি একটা আন্দোলনও হলো যে কালো কৃষ্ণাঙ্গ মানুষদের স্বাধিকারের পক্ষে। এর মধ্যে করোনা ভাইরাস একটা ইস্যু হতে যাচ্ছে কি, বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির সাথে বিশ্ব রাজনীতির সাথে করোনাকে আপনি কিভাবে দেখছেন একজন বিজ্ঞানী হিসেবে? আমি আসলে রাজনীতির ব্যাপারে একেবারেই খুব একটা মানে সক্রিয় ভূমিকাতেও নেই, এবং আমার খুব একটা মানে জ্ঞানও নেই তো, যেটা এবং বলার অধিকারও নেই, কারণ সেটা বলার জন্য অনেক চর্চা করতে হয়। কোনো ভাষা মানে কোনো একটা ব্যাপারে ভাষাগত স্বাধীনতা আনার জন্য সেই বিষয়টা সম্বন্ধে অনেক কিছু জ্ঞান অর্জন করেই কথা বলা উচিত। আমার সেই জ্ঞান নেই, সেজন্য আমি বলতে পারবো না। তবে পাবলিক হেলথের অ্যাঙ্গেল থেকে যেটা বলা যায় যে কোনো একটা ক্রাউড ইজ নট নিডেড নাও আর কি, মানে এই মুহূর্তে আমেরিকায় যে অবস্থাটা, তো সেই জন্য এই যে কোনো ঘটনা, মানে আমি বলছি না যে এখানে ব্ল্যাক লাইভস ম্যাটারের যে জমায়েতটা হয়েছে বা ভবিষ্যতেও যদি কোনো ঘটনা হঠাৎ করে ঘটে, সেখানে জমায়েতটা একেবারেই কাম্য নয়। সেইটা তো অবশ্যই আমরা সবাই এখানে জানি, এবং একটা জিনিস আমি ঠিক করে দিই, এটা আমি এখানে থাকি বটে, কিন্তু ডেফিনেটলি আমি ওভাবে দেখি না যেটা আমার দেশ, আমাকে এক্ষুনি নেমে পড়তে হবে যুদ্ধে, যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমি এটা ডেফিনেটলি অপোজ করি অ্যাজ এ সায়েন্টিস্ট, যে পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে যেটা ঠিক না, এটা সবাই বলবেন যে এই জমায়েতটা তো কোনো মতেই এটা রাজনীতির বাইরে, এটা আমাদের সচেতনতা থাকা উচিত, এটাই বলবো। না হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই, কারণ আত্মগোপন থেকেও কিন্তু যুদ্ধ করা যায়, যুদ্ধেরও অনেক ধরন আছে। এবং হ্যাঁ মানে 1917 সালের আগে এরকম আগস্টে 1917-এর আগে এরকম আগস্ট সেপ্টেম্বরে এসে লেনিনকেও আত্মগোপনে যেতে হয়েছিল। তিনি লিখেছিলেন যে সমঝোতা প্রসঙ্গে, যেটা একেবারে অলেনিনীয় সুলভ একটি বই ছিল। যাই হোক, আমরা যে আলোচনার শিরোনাম দিয়েছিলাম রুশ বিপ্লব কি, আমরা আবার ফিরে আসি আমাদের অনুষ্ঠানের সমাপ্তিতে। এই যে সোভিয়েত রাশিয়া, সরি দুঃখিত, এই যে আমি ঘোরের মধ্যে আছি, সোভিয়েত রাশিয়া বলে ফেললাম। রাশিয়ার যে ভ্যাকসিন আবিষ্কার কিংবা তার যে দাবি, পুতিনের যে দাবি, সেটি কি আসলে পৃথিবীকে পথ দেখাবে? আমরা একেবারেই শেষ প্রশ্ন রাখছি, প্রথম প্রশ্নটাই, কারণ আমাদের সাথে অনেকেই নতুন ভাবে যুক্ত হয়েছেন। আমরা অনুষ্ঠানকে একেবারেই একটা ঘোরের মধ্যে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়টি। 1917 সালে পৃথিবীকে পথ দেখিয়েছিল রাশিয়াকে নতুন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। এই অদ্ভুত ঘোর লাগা মহামারীতে রাশিয়াই কি আবার পথ দেখালো? আপনার কি মনে হচ্ছে? না, আমি যেহেতু প্রথমেই একটা কথা বলতে চাই, যে আমি প্রথমেই বলেছি যে পথ দেখানোর জন্য যে একটা সায়েন্টিফিক এভিডেন্স লাগে, এটা যেমন ধরুন যে কিভাবে বলবো, যে এটা তো ফেজ 3 ট্রায়াল, আমি বহুবার আমরা আলোচনা করলাম, গেলে সেটার রেজাল্ট না আসা অবধি পথ দেখানোর জায়গাটা খুবই নড়বড়ে, এটাই আর কি উত্তর। আর বারবার যে 1917-এর যে রেভলিউশনের কথা আসছে, সেটার একটা জিনিস আমার মনে হয় আমরা সবাই মোটামুটি জানি, যে এটা হিস্ট্রি বলে, ইটস নট দ্য পলিটিক্স, যে 1905 সালে যখন আমাদের বঙ্গভঙ্গ হচ্ছিল, তখন ওখানে ব্লাডি সানডে হয়েছিল, যখন যেখান থেকে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা, আপনি যদি একটু কন্টিনিউ করতেন। হ্যাঁ, এইটা যদি তাহলে একটা মজার কথা তো আলোচনা করাই যায়, যে 1905-এর পরে 17-তে হলো, তাহলে ভ্যাকসিনের ক্ষেত্রেও তো মানে যদি এটা তো হয় না, এরকম আলোচনা কখনো মানে কাম্য নয়। না, আমি জানি, আমরা জানি এরকম হয় না, কিন্তু ইতিহাস কিন্তু আবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ, হয় না, এটা এইরকম সায়েন্সের সঙ্গে ওটা এরকম ভাবে মেলানো যায় না। এটা বিপ্লবের জায়গাগুলো ডেফিনেশন আমাদের বদলে গেছে এখন। সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে যদি বলতে হয় যে এটা কি বিশাল বড় মানে কোনো একটা কিছু ইনভেনশন হয়ে গেছে, না সেটা নয়। কারণ আমি এগেইন বলছি, ভ্যাকসিনের টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম গুলো কিন্তু গিভেন, মানে সেটার মধ্যে কোনো ইনভেনশন নেই, সেটা করা সহজ এবং
সহজ নয় যেটা, সেটা হচ্ছে সেফটি ইস্যুটা। সেই পার্টটাতেই পথটা একটু নড়বড়ে আছে সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে। মানে কি বলুন তো, যেভাবে ভ্যাকসিনটা তৈরি হয় সেটা কিন্তু গিভেন, মানে সেটা সবাই জানে। মানে আমি শুরুও করেছিলাম কথাটা যে কোন কোন টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম থেকে ভ্যাকসিন গুলো আসে, তো এটার মধ্যে কোনো লুকোচুরি নেই। তারপরে যেটা দরকার সেটা হলো যে মানে এটা কতটা সেফটি, সেই অ্যাঙ্গেলে রেজাল্টটা কিন্তু সবাই আশা করে যে একটা ভ্যাকসিন কতটা সেফ, না হলে আমি আমার দেশের লোকের ক্ষেত্রে এটা প্রয়োগ করবো কিনা। তো সেই যেহেতু এগেন রাশিয়া 20টা দেশ থেকে কিন্তু অলরেডি ক্লেম করছে যে তারা অর্ডার পেয়েছে এবং তাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে 5টা দেশে, সব কথাই সত্যি। কিন্তু এগেন সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে আমি পথটা নড়বড়ে বলেই শেষ করব, কারণ ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টটা আমাদের দরকার, না হলে সেফটি ইস্যুটা থেকেই যায়। এবার মানে এবং আরেকটা জিনিস সেটা হলো সিএনএন এর একটা, আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, যে সিএনএন এর একটা কিন্তু গত পরশু সঞ্জয় গুপ্তা, অ্যান্ডারসন কুপান আর কিরিল ডিমিট্রিভের একটা ইন্টারভিউ হয়েছিল। আমি খেয়াল করিনি। এটা খুব ইন্টারেস্টিং যে যারা আর কি, কিরিল ডিমিট্রিভ হচ্ছেন হেড, তাই তো, ফান্ডের। তো ওখানে আর কি এখান থেকে প্রশ্ন করা হয়েছে, এগেন যারা আর কি রাশিয়া ভার্সেস আমেরিকার কথায় আসছেন তাদেরকেও বলি যে এটা একটা সাধারণ ডিসকাশন ছিল, সায়েন্টিফিক ডিসকাশন ইন টার্মস অফ দ্যাট, যে জিজ্ঞেস করা হয়েছিল যে কতজনকে অ্যাপ্লাই করা হয়েছে, এবং ওরা কিন্তু ডিনাই করেনি, ওরা 38 নাম্বারই বলেছে। এবং যখন বারবার বলা হয়েছে ফেজ 3টা সম্বন্ধে ওরা করেছে কিনা, দে অলসো সেড যে না, এটা করা হয়নি। এটা তারা বুঝিয়েই দিয়েছে যে এটা তারা লঞ্চ করেছে এবং এটা পার্সন মানে ব্যক্তির রিস্কের উপরে ডিপেন্ড করবে, কেউ যদি নিতে রাজি হয়। এবং এটা সব জায়গাতেই সত্যি যে কেউ যদি নিতে রাজি হয়, কোনো দেশ যদি নিতে রাজি হয়, সেটা থাকবে। তো এটাই আর কি, এটাই উত্তর আর কি, সেই জন্য আমি পথটা নড়বড়ে বললাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার একেবারেই শেষ প্রশ্ন সেটি হচ্ছে, আপনি বাংলাদেশের জন্য একটি সুখবর দিয়ে আমাদের অনুষ্ঠানে রেস্ট আনবেন, এবং আমরা জানতে চাই একজন বিজ্ঞানীর মুখ থেকে, যিনি বাংলাদেশে হৃদয় দিয়ে ধারণ করেন, যিনি বাংলাদেশকে ভালোবাসেন, এবং যার কাজ, জ্ঞান, ধ্যান সবকিছুই বাঙালির আবেগকে ধরে। আমি প্রথমে বলেছি বাংলাদেশ, তারপর বললাম বাঙালি, কারণ পশ্চিমবঙ্গ আমাদের বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী যে জাতিগোষ্ঠী, তাদেরকেও বাঙালি বলা হয়। সুতরাং আপনি বাঙালিকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বের দরবারে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য একটি স্পেশাল কোনো সুখবর শুনতে চাই আপনার মুখ থেকে। মানে বাঙালির জন্য সুখবর তো মানে এটা একটু বিজ্ঞানের দিক থেকে বলবো না সাধারণ ভাবে বলবো, মানে আমি যদি যেমন আমি যদি বলি, এখন আপনি আমাকে বলবেন যে আপনি তো কাব্য করছেন। যেমন ধরুন, নীরজ চন্দ্র চৌধুরী বলেছেন আত্মঘাতী বাঙালি, এই বাঙালি আত্মঘাতী। এবং এখানে বলা হচ্ছে যে এই যে বাঙালি যখন আমরা দেখছি যে হাজার হাজার জমায়েত হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে, 2টি ধর্মীয় শেষকৃত্যকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। আপনাদের বেঙ্গালুরুতে গতকাল সাম্প্রদায়িক উত্তেজনায় হাজার হাজার মানুষ যুক্ত হয়েছে। এই বাঙালি বড় অদ্ভুত। এই বাঙালি আত্মঘাতী বাঙালি নীরজ চৌধুরী যারা পড়েছি, আমরা জানি যে এই বাঙালি ষড় ঋতুর সাথে মানে বসবাস করতে গিয়ে আমরা না সবকিছুর সাথে অভ্যস্ত। ঝড়, তুফান, রোদ, বৃষ্টি, খরা, মহামারী। আপনি হয়তো নিরাপদে কাজ করছেন, আপনি ইউরোপকে জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় বড় আবিষ্কারগুলো পাশ্চাত্য হয়েছে, কারণ তন্দ্রাচ্ছন্ন তুষার শীতের মধ্যে নিরবচ্ছিন্ন যে একটি পরিবেশ পাওয়া যায় বিজ্ঞান সাধনার জন্য, এই যে নাতিশীতোষ্ণ অঞ্চলে বাংলাদেশ, ভারতের অবকাঠামোগত বিষয়গুলোর কারণে, উষ্ণায়নের কারণে, বৈশ্বিক পরিবেশের কারণে আমরা কিন্তু এটা পাই না। বাংলাদেশ একটা অদ্ভুত ভৌগোলিক ব্যবস্থাপনার মধ্যে আছে। এখানে যেমন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে, তার পাশাপাশি আবার প্রাকৃতিক ভাবে একটি বাঁধ আছে, যেটা আমাকে বড় বড় ঘূর্ণিঝড় থেকে রক্ষা করছে। আপনি সুন্দরবনের নাম শুনেছেন, সুন্দরবনে এসেছেন, হয়তো সুন্দরবন সম্পর্কে জানেন, যেটি আমাকে বড় বড় বিপর্যয় থেকে রক্ষা করছে। সুতরাং এটি একটা অদ্ভুত মিরাকল জাতি, যে জাতির উপর পর্তুগিজরা এসেছে, ওলন্দাজরা এসেছে, ব্রিটিশরা এসেছে, পাকিস্তানিরা এসেছে। আমার 4 প্রজন্ম আগে কার সাথে মিলিত হয়েছেন জৈবিক ভাবে সেটাও আমরা জানি না। সুতরাং বাঙালির মধ্যে বেটে আছে, মোটা আছে, কালো আছে, ফর্সা আছে, চিকন আছে। সুতরাং এই বাঙালির অদ্ভুত ঘোর লাগা একটা আচরণ আছে। আমরা বাঙালিকে সহজে ঘরে দমিয়ে রাখতে পারি না। যে মানুষ আগে থেকে অরণ্যচারী, সে কেন ঘরে বসে থাকবে? সে ঘরে বসে থাকছে না, সে মাস্ক পরছে না। এবং বাঙালির বিশ্বাস যে সে তাকে ভগবান রক্ষা করবে, কালীঘাটের কালী রক্ষা করবে, কিংবা তাকে তার সর্বশক্তিমান ঈশ্বর বা খোদা তাকে রক্ষা করবেন। এরকম কিছু কথা বলা হয়, যে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। এরকম কিছু কথা বলা হয়। তো সেই অদ্ভুত বাঙালিকে নিয়ে যদি আপনি কোনো কিছু বলতে পারতেন বা কোনো একটা সুখবর দিতেন, যে এই করোনা কালে আমাদের জন্য আসলে একজন বিজ্ঞানীর মুখ থেকে যেটা শুনলে আমরা কিছুটা আশা হোক, মানে কিছুটা আশা মানে আমি বলতে চাইছি যে একদম নির্দিষ্টভাবে বাঙালির কেন্দ্রিক কথা বলার সুযোগ নেই করোনার অ্যাঙ্গেলে।
কারণ আমাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট বা সায়েন্স যেটা বলে যে হিউম্যান বডি সেম, তো অ্যাজ এ ফ্রম দ্যাট পার্সপেক্টিভ অল হিউম্যানস আর সেম। তো আমি আসার কথা বলতে শুধু বাঙালির ক্ষেত্রে বলতে গেলে অন্য দিক থেকে আসবে, বাঙালির ইতিহাস বাঙালি, সেই দিকে না গিয়ে এটুকুই বলতে পারি যে বেশি ভয় পাওয়ার কিছু নেই। এবং যেহেতু এটা একটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস এবং এটা প্যান্ডেমিক, আগেও স্প্যানিশ ফ্লুর সময় হয়েছে, এখনো প্যান্ডেমিক নিয়েছে, এটা যেতে কিছুদিন সময় লাগে। এবং আশা করা যাচ্ছে যে আশার কথা এটাই যে আর কিছুদিন, মানে যদি 3 থেকে 6টা মাস সাবধানতা অবলম্বন করা যায় অনেকটা অবদমন হবে। মানে এই রোগটা নিয়ে অত প্যানিক হওয়ার কিছু নেই। খারাপ লাগে যে যখন বিভিন্ন বন্ধুরা বা বিভিন্ন ব্যক্তি যারা আমার পরিচিত তারা বলেন যে এটা নিয়ে একটা ব্যবসা হচ্ছে কলকাতায়, বা সেই পার্টটাতে আমার একটু খারাপ লাগা আছে। আশা করা যায় যে সেই জিনিসগুলো অ্যাড্রেস করা সম্ভব হলে ভালো, কারণ লাখ টাকার বিল হয়ে যাচ্ছে কোভিড পজিটিভ কেসের ক্ষেত্রে। এই জিনিসগুলোতে একটু সচেতনতা বাড়ানো উচিত ইন টার্মস অফ লাইক কিভাবে, কেন এই বিলটা হবে, মানে একটা পিপি এত দাম কেন হবে, এই জিনিসগুলো যদি আমার মনে হয় যে অ্যাড্রেস করা যায় তাহলে অনেক, মানে আমি কলকাতার অ্যাঙ্গেলে বলছি বা ঢাকায় কি অবস্থা আমি জানি না, অনেকেরই হয়তো একটা কি বলবো একটা সেফটির অ্যাঙ্গেলে একটা ভালো লাগা থাকবে। যে তাছাড়া স্টিগমা নিয়ে একটা বড় সেশন হয় যে করোনা হয়েছে। মানে আমি ফেসবুক লাইভেও দেখছিলাম একজন মহিলা করেছেন যে তিনি শুধু কলকাতায় গেছেন, ফিরে আসার পরে তাকে নাকি কোভিড পজিটিভ বলে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হচ্ছে। তো এই এগুলো একটু নিরাশার কথাই হয়ে গেল। মানে আশাটা এখান থেকেই আসবে যে যখন এগুলো বন্ধ হবে আমরা বাঙালিরা একটু যদি সচেতন হই এই ব্যবহারগুলোর ক্ষেত্রে। কারণ এটা এমন কিছু মারণাত্মক রোগ নয় যে একজন মানুষকে এরকম ভাবে একটা অসহায় অবস্থায় ফেলে দিতে হবে। সে পজিটিভ নয় অথচ তাকে বলা হচ্ছে তুমি পজিটিভ, তুমি এই দোকান থেকে জিনিস নিতে পারবে না। মানে এই সচেতনতা নিয়ে অনেক কথা বলা হয়েছে এবং এখানে একটা সক্রিয় ভূমিকা থাকা উচিত। যে এটা কোনো রকম এরকম কোনো রোগ নয় যে একেবারেই যে হাত দিলেই মানে করোনা হয়ে যাবে। মানে তার করোনা হয়নি, মানে তিনি সেটা বলছিলেন যে আমার হয়নি, আমার তার মানে এখানে আবার একটা ভুল বুঝাবুঝির অবকাশ থাকবে। আমরা সচেতন থাকবো কিন্তু ভয় পাবো না, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর বাঙালির জন্য আসার খবর আমি ওরকম ভাবে মানে ডিজিজ পার্সপেক্টিভে আসলে বিশ্বাস করি না। আমার মনে হয় যে সবাই একসাথে সুস্থ হয়ে উঠুক। আমি বাংলার কনটেক্সট এই কারণে আনলাম যে বাংলায় কি কি নিরাশাজনক ঘটনা ঘটছে, তাহলে সেগুলোকে অ্যাড্রেস করলে আশার আলো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে। যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের হয়েছে তারা বুঝতে পারছেন যে এত টাকা দেওয়া, হসপিটালের এত বড় বিল হওয়া কতখানি মানে কষ্টের ব্যাপার, কতখানি মানে আশাহত হয়ে যেতে হয়। মানে সেই ব্যাপারটা তো ঠিক হচ্ছে। আমি কি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারি এই করোনা কালের মধ্যে? হ্যাঁ। আমার 4 বছর বয়সী মেয়ে আমাকে একটি প্রশ্ন করেছে যে তাকে একটি বিশেষ কারণে 18 দিন হাসপাতালে থাকতে হয় জুন মাসের দিকে। তাকে আমি বললাম যে মা এখন তোমাকে মাস্ক পরতে হবে, এবং দীর্ঘদিন তাকে মাস্ক পরতে হচ্ছে। এবং মাস্ক পরতে গিয়ে আমি খেয়াল করলাম যে তার মধ্যে কিছুটা অস্বস্তি হচ্ছে এবং সেটা মেনে নিতে পারছে না। কিন্তু সে আমাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে বলেছিলে যে আমাদের প্রাইভেট পার্টস গুলো ঢেকে রাখতে হয়, এখন থেকে কি আমরা মুখটাও ঢেকে রাখবো? মানে মাস্ক কি আমাদের সবসময় পরতে হবে? আমি সারপ্রাইজ হয়ে গেছি যে 4 বছর বয়সী মেয়ে। আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গটা এই কারণে বললাম কারণ এটা আমাকে ভাবিয়েছে। কারণ এই যে আমি তাৎক্ষণিকভাবে একটা ফেসবুকে স্ট্যাটাস দিই, সেটা হচ্ছে কি উই আর ডিলিং উইথ কোভিড জেনারেশন। এই যে যাদের 4 বছর 5 বছর বয়স কিংবা যারা এখনো শিশু, তারা কিন্তু এখন বড় হবে মুখে মাস্ক নিয়ে। আমরা জানি যে আমরা শরীরের প্রাইভেট পার্টস কে ঢেকে রাখার জন্য পোশাক পরি। আমার 4 বছর বয়সী মেয়ে প্রশ্নটি করেছে একজন বাবাকে, একজন সাংবাদিককে নয়, একজন বিজ্ঞানীকে নয়। তার খুব স্বাভাবিক কৌতূহল, সেটা হচ্ছে এখন থেকে কি আমরা মাস্ক পরেই থাকবো? তাহলে কি আমাদের ঠোঁট আমাদের নাক কি প্রাইভেট পার্টস বাবা? এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমি বিহবল হয়েছিলাম, কারণ পৃথিবী এখন পুরো বিহবল এবং ঘোর লাগা মহামারীতে আক্রান্ত। এরকম নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। প্রণালী দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে এই প্রশ্নটির বা এই আলোচনাটির সাথে যদি আপনার অনুভূতি সমবায় করতেন। এই যে বাচ্চারা বড় হচ্ছে কোভিড এর মধ্যে, একটি নতুন প্রজন্ম এই কোভিড এর মধ্যে যারা জন্ম নিয়েছেন কিংবা এই কোভিডে যারা বেড়ে উঠছেন, যারা শিশু, তাদের জন্য কেমন পৃথিবী আপনি আশা করছেন? মানে হ্যাঁ, এটা খুবই মানে তোমার যে ঘটনাটা তুমি শেয়ার করলে সেটা সাংঘাতিক, মানে নাড়িয়ে দেওয়ার মতো। যে মানে বাচ্চারা রিডিফাইন করছে যে কোন কোন মানে ঢেকে রাখার সঙ্গে, এবং তারা বুঝতে পারছে না, কনফিউজড। তো অবশ্যই এই জেনারেশনের জন্য, কোভিড জেনারেশনের জন্য আমি ঠিক শব্দটার সঙ্গে সহমত নই যে তারা কোভিড জেনারেশন। কারণ একটা কোথাও হয়তো আমরা তাদেরকে রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছি যে যে
ভুলটা হচ্ছে বা যে কিছুর মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে, দ্য প্যান্ডেমিকের রেসপন্সিবিলিটি তো ওদের ঘাড়ে পড়ে যাচ্ছে, এটা খুবই হতাশাজনক। কিন্তু তারপরেও যেটা থাকে যে মাস্কের ব্যবহার, যেটা নিয়ে কথাটা শুরু হলো, সেটা কিছুদিন করতে হচ্ছে। আনফর্চুনেটলি সিডিসি গাইডলাইন বলছে 2 বছরের বেশি বয়স যাদের, তাদের প্রত্যেকে মাস্ক করতে হবে। এটা একটা আনফর্চুনেট সিচুয়েশন ওয়্যার মানে আমার মনে হয় যারা আমরা প্রাপ্তবয়স্ক তারা অনেক বেশি দায়ী এই সিচুয়েশনটার জন্য। মাঝখান থেকে যারা অনেক ছোট তারা এই সিচুয়েশনটার মধ্যে বেচারারা পড়ে গেছে আর কি। তো এখন আমি জানি না তাই সেই জেনারেশন বড় হলে আমাদের দিকে আঙুল তুলবে কিনা, গ্রেটা থুনবার্গের মতো। তো এটাই, এর বাইরে এখন আমরা কি আলোচনা করব? মানে আমাদের নিজেদেরই সচেতন হওয়া উচিত, আমাদের নিজেদের একটু দায়িত্বগুলো বুঝে নেওয়া উচিত যে ক্লাইমেট চেঞ্জের অনেক কিছু আসে যেগুলোতে আমরা সত্যি সত্যি দায়িত্ব পালন করছি না। এবং রাজীব, যেহেতু তুমি একটা পার্সোনাল ঘটনা বললে, আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমি আমার লাইভেও বলেছি এগেন, যে সেটা হলো যে আমি ঢাকাতেই দেখেছিলাম একটা লরির পেছনে লেখা যে ইউ আর নট স্টাক ইন ট্রাফিক, ইউ আর ট্রাফিক। বানান অনেক ভুল ছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি। কিন্তু লাইনটা খুব সাংঘাতিক, কোথা থেকে হয়তো নিয়েছিলেন ড্রাইভার বা কেউ লিখেছিল, কতটা বুঝে লিখেছিল কথা না, আবার বুঝেও লিখতে পারেন, মানে সেটাও আমি বলছি। আমি মিস করেছি আপনার কথার গতিতে, আমি আসলে ভাবটা মিস করেছি, আপনি যদি আরেকটু বুঝিয়ে বলতেন। সেইটা হচ্ছে যে লেখা ছিল লরিটার পেছনে, ঢাকাতেই আসলে, আমার মনে হয় গুলশান 1 আর 2 এর মাঝখানে কোথাও একটা দেখেছিলাম, যে ইউ আর নট স্টাক ইন ট্রাফিক, ইউ আর দি ট্রাফিক। মানে আমি নিজে বোঝাতে পারলাম যে আমি ট্রাফিক আর কি। হ্যাঁ হ্যাঁ। তো সেই রকম আর কি কোভিড এর ক্ষেত্রে মানে আমরা কিন্তু এই জিনিসটা তৈরি করেছি আসলে পুরোপুরি। মানে আমাদের যেভাবে স্পিল ওভারটা হয়েছে, যেভাবে আমাদের স্ট্রাকচারটা চলছে, আমরা যেরকম ভাবে ক্যাপিটালিস্টিক সোসাইটির দাস হয়ে গেছি, তো এটা কার ঘাড়ে দোষ চাপানো যাবে? এখন আমাদের পরের জেনারেশন যদি প্রশ্ন করে যে ওয়াই ইউ ডিড দ্যাট ওয়ে, তাহলে উত্তরটা কি? তাই তো। তো সেই রকমই আর কি। আমার কাছে কখনো কখনো এই প্রশ্নটা খুব ভাবায় যে কোভিড এর দায়িত্বটা কার কাছে যাবে, মানে আমাদের বিহেভিয়ারাল পার্ট, আমাদের ক্যাপিটালিস্টিক সোসাইটি এন্ড অল দোজ থিংস আর কি। যেভাবে আমরা একটা সবকিছুকে যেভাবে ব্যবহার করছি, তার মধ্যে একটা কোন রকম শৃঙ্খলা ব্যাপারটা একটু থাকা উচিত আর কি। এবং আমরা নিজেরাই এটার জন্য দায়ী, এটাই আর কি, এটাই বলবো আর কি। তো পরের জেনারেশন আশা করি আমাদের থেকে অনেক বেশি সচেতন ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে, সো দ্যাট মানে এই ধরনের প্যান্ডেমিক বা যে কোনো রকম মানে বিপর্যয় যেন কম হয়। কারণ এনভায়রনমেন্টের আমরা অনেক ডিগ্রেডেশন করেছি, ক্লাইমেট চেঞ্জ ইজ দেয়ার, লটস অফ ইস্যুজ আর দেয়ার। তো এটাই বলবো। আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, যারা আছে তারা বোর হয়ে যাবে, বা শেষ করে দেওয়া ভালো, কারণ অলরেডি অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই। আমি অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। প্রণালী দি, আপনি যুক্ত হয়েছেন, আমি বিশেষভাবে ধন্যবাদ। আর আজকে প্রিয় পাঠক দর্শক শ্রোতা, আপনারা প্রণালী দি এবং বিজ্ঞানী ডক্টর নাদিম মাহমুদের আলোচনা শুনে নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আমি একেবারেই নবিশ মানুষ, আমি কখনোই ব্রডকাস্টের মানুষ না। আমার প্রিয় সম্পাদক আলমগীর হোসেন আমাকে এক প্রকারে ধরতে গেলে জোর করে বলেছেন যে তুমি করোনার মধ্যে ঘরে বসে থেকো না, ঘর থেকে কিছু কাজ করো আমার সাথে। সেই আহ্বান থেকে আমি আসলে এইভাবে যুক্ত হয়েছি। এটা একটা নিছক আড্ডা দেওয়া। আমরা চেষ্টা করেছি আড্ডায় আড্ডায় কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য, এবং আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমি জানি না আমার আলোচনায় দর্শক শ্রোতারা খুশি হয়েছেন কিনা। আমার মনে হয় যে আমরা হয়তো আরো একদিন অন্য কোনো বিষয় নিয়ে ডক্টর প্রণালীধর চৌধুরীর সঙ্গে বসতে পারি। প্রণালী দি, আপনাকে বাংলাদেশে সুস্বাগতম, এবং করোনা পরবর্তী পৃথিবীতে আপনি বাংলাদেশ এবং চট্টগ্রামে আমন্ত্রিত। নিশ্চয়ই রাজীব, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকেও এবং বার্তা 24 কে। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এছাড়া আর শেষ বাক্য কিছু এখন আমাদের নেই। সুস্থ থাকাটাই সব থেকে জরুরি। আর আশা করছি সবাই মিলে এই সময়টা যত তাড়াতাড়ি চলে যায়, এইটুকুই বলা। বাংলাদেশের সব দর্শককে আমার শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা আর কি, বার্তা 24 কে। অনেক ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। প্রিয় পাঠক দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বার্তা24.com এর বিশেষ লাইভ। আমাদের এই আলোচনাটি রুশ বিপ্লব কি, করোনা ভ্যাকসিন কি রুশ বিপ্লব। রাশিয়া একটি বৃহৎ শক্তি পৃথিবীতে, এবং সেই সোভিয়েত রাশিয়া আর হয়তো নেই, কিন্তু পুতিনের রাশিয়া এখন পৃথিবীতে নতুন ভাবে আলোচনায় এসেছে তার করোনার টিকা আবিষ্কারের পর। সেই টিকা কতদূর নিয়ে যাবে পৃথিবীকে, কখন আমরা সেই টিকা বাংলাদেশে পাবো, কখন পশ্চিমবঙ্গ, ভারত, বিশ্ববাসী এই করোনা মুক্তির নতুন দিনে আসবে, এই আলোচনাটি এতক্ষণ ঘুরে ফিরেছিল। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি বিদায়ী সম্ভাষণ, এবং আশা করছি আমাদের শেষ দেখা হয়নি, সুদিন ফিরে আসবে। আজ শ্রাবণের শেষ রাত্রি, শ্রাবণের বুকের মধ্যে আগুন আছে আমরা জানি, এই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে,
আগামীকাল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস, মহান স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর স্মরণে আমরা আগামীকাল জাতীয় শোক দিবস পালন করব। বার্তা24.com এর প্রতিদিনের দিনারম্ভের বার্তায় আগামীকাল যুক্ত থাকবেন। সকাল বাংলাদেশ সময় 8:45 যুক্ত থাকবেন। বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি ডক্টর কামরুল হুদা। আরো যুক্ত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর অঞ্জন বেরা। আপনারা আগামীকাল সকালে বার্তা24.com এ আমাকে আবারও পাবেন। আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন যেভাবে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং সুন্দর এক পৃথিবীতে আপনার সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা অনুষ্ঠানে। বার্তা24.com নতুন লাইভে আপনাদেরকে সাথে চাই। প্রিয় দর্শক শ্রোতা পাঠক, বিদায় নিচ্ছি। শুভরাত্রি।